এক পাওয়া গেছে, এক চান্সে এবারে চলে একদম এসেছে, চলে এসছে। এবারে সবার এক আগে চান্সে চলে এসেছে। দাদা আপনাকে নমস্কার, গোপু সোনাকে নমস্কার, বৌদিকে একদম নমস্কার। নমস্কার, আর নমস্কার ভাই। সবাইকে, দিদি দাদা যারা আছেন সবাই এখানে গ্রুপে এসছেন, সবাইকে আমার নমস্কার। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি আগে গোপুকে দেখবো। একদম ভাই, তোমাকে না হুম, একটু সরে যেতে হবে, তোমার মাথাটা একটু কেটে যাচ্ছে একটু। এবার এবার এইবারে এইবার এইবারে অনেকটাই এসেছে, এবারে অনেকটাই ঠিক এসেছে। আছে। আর ক্যামেরাটাকে কেটে একটু একটু তোলা যাবে, মাথার এই জায়গাটা কেটে গেছে, এই জায়গাটা। হ্যাঁ, এইবারে ঠিক আছে। ঠিকঠাক। ও, আচ্ছা, আমাকে এখানে যে একরকম দেখাচ্ছে, তার মানে আপনাকে আরেক রকম দেখাচ্ছে। হ্যাঁ, আরেক রকম হ্যাঁ দেখাচ্ছে, আবার হ্যাঁ দর্শকদের হ্যাঁ, আরেক রকম দেখাবে। আরেকরকম আচ্ছা, দেখাচ্ছে আমাকে আমাদের এখানে, ঠিক এসে পাচ্ছি না। গেছে। আচ্ছা, মহুয়াদি এসে গেছো, রঞ্জিতা ম্যাডাম, কাকলি ম্যাডাম সবাই এসে গেছেন, আমাদের সব হুম, ঠিকঠাক দেখাচ্ছে। হুম। আমাদেরকে সবাইকে ঠিকঠাক দেখাচ্ছে তো? মানে আমরা, হ্যাঁ, জয়িতাদি দেখো ঠিকঠাক দেখাচ্ছে আমাদেরকে। গুড ইভিনিং উর্মিদি, আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, চৈতি বলছে অল ক্লিয়ার, উর্মিদিও বলছে অল ক্লিয়ার, হ্যাঁ সব ঠিক আছে, রঞ্জিতা ম্যাডাম বলছেন, জয়িতাদিও বলছে একদম ঠিক, তার মানে ধরে নিচ্ছি একদম সব ঠিক ঠিকঠাক। আছে, তো একদম। শুরুতেই যেই জিনিসটি, মানে যেই পর্বটি না করলে আমাদের এপিসোডটা অসমাপ্ত, সেটা হচ্ছে এই যে আমার সঙ্গে এই যে পুচকু ভদ্রলোক যিনি থাকেন, হুম, এই যে মহাবিচ্ছু যে ভদ্রলোক, একে না দেখালে তো আমাদের অসম্পূর্ণ। ইনি অত্যন্ত জনপ্রিয়, একদম সবাই একদম। দেখতে চাইছে, আর রথিন ভাই তো ভীষণ ভাবে দেখতে চাইছে ওকে। ভাল, তো এই যে দেখিয়ে নিশ্চয়ই দিলুম। নিশ্চয়ই। হুম, আর একদম, আর এনার আশ্রয়ে কেন আমরা থাকি, যে আমরা বলি তো সব সময়তেই তারই আশ্রয়ে আছি, কিন্তু হুম, বিশেষ করে এই ধরনের অনুষ্ঠানে আমরা যখন এমন কিছু আহ, জিনিসের ব্যাপারে, এমন কিছু বিষয়ে কথা বলি যেগুলো অতীন্দ্রিয় এবং আমাদের আহ, আয়ত্তের বাইরে, আমাদের সাধারণ মানুষের আয়ত্তের বাইরে, তখন একটি সুরক্ষা বলয়ের মধ্যে যদি আমরা থেকে সেইগুলো আলোচনা করি, আমার মনে হয় যে তাতে আমাদের অনেক লাভ, যে তার অনেক লাভ। রক্ষা কবচটা আমাদের চারিদিকে থাকে, তিনি কখনো আমাদের কোনো ক্ষতি হতে দেন না। তো এই একদম। বিষয়টা আমার মনে হয় আমার থেকে অনেক বেশি ভালো জানে রথিন ভাই। রথিন ভাই আগে এসেছেন, কিন্তু আমাদের খুব ইচ্ছে ছিল উভয়েরই যে আমরা একসঙ্গে আসি একসঙ্গে। দুই ভাই, যাতে হুম, মানে একদম। আড্ডাটা দেওয়া যায়, মানে একটা একটা ইন্টারাকশন না থাকলে হুম, বিষয়টার মধ্যে ঠিক যেন জমে না, একদম কোথাও একটা মনে হয় যেন একটু একদম। খামতি রয়ে যাচ্ছে। ঠিক। তো আমারও অনেক প্রশ্ন থাকে যেগুলো ওকে সরাসরি করলে ভালো হয়, নইলে হুম, পরে মনে পড়ে, এই সমস্ত তো, এইগুলো তো হয়, এটা হুম। কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। তো আজকে ঠাকুরের কৃপায় আমরা মোটামুটি চলে এসেছি, প্রবলেম কি ছিল ধরে ফেলেছি, রোগ ধরা হয়ে গেছে, ওষুধ পড়ে গেছে, এবং ঠিকঠাক, এবং মনে হচ্ছে রুগী এখন সুস্থ সুস্থতার দিকে এগোচ্ছে। এগোচ্ছে। একদম একদম। তো সেই জন্য আমরা এসে গেছি আজকে। তো এই যে আমি যে কথাটা বললাম, এখন রথিন ভাই আমাদের থেকে অনেক ভালো জানে। তো রথিন ভাইকে আমি জিজ্ঞেস করব, ভাই এই যে এই রকম কি একটা প্রোটেকশন নিয়ে চলা আমাদের উচিত, বা আমরা যে ধরো আমরা যে কোনো প্রক্রিয়াটা ঠিক বুঝি না, আমরা কি করি যে ঠাকুরের বিগ্রহটি আমার কাছে রাখলাম বা মনে মনে তাকে স্মরণ করলাম, এটা কি যথেষ্ট, নাকি এর সঙ্গে অতিরিক্ত কিছু করতে হয় যদি এই রকম ধরো সেশনে আমরা বসি বা এমন কোনো কথাবার্তা আলোচনা করি যেগুলোর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে? তো পারে। তোমার কি মত যদি একটু বলো। হ্যাঁ, তো অবশ্যই ভালো জিনিসের কোনো বিকল্প হয় না, এটা তো 100 বার। তবে আমরা আজকে আলোচনা করার আগেতে আমি আপনাকে বলছি যে আপনার গোপু সোনাকে যেমন আমি দেখলাম, আমি যেহেতু বাড়ি এসেছি এখন, তো আমার কালেকশনে প্রচুর অ্যান্টিক মূর্তি আছেন। তো আমিও আমার কিছু ঠাকুর, আমাদের তো এমনি মন্দিরে ঢোকার ক্যামেরা ঢোকায় না,
তো আমি আমার কাছে কালেকশনে যারা আছে আমি তাদেরকে দেখাবো একটুখানি আজকে। খুব তো ভালো হয়, খুব ভালো হয়। হ্যাঁ, দেখাবে এবং পিছনে তার এগুলো বলবো যে কোথা থেকে পেয়েছি, কোন ধরনের ভাস্কর্য, একদম কি মেটেরিয়াল, এগুলো একটু বলবো একদম। আমি। তো তুমি ভাই ওকে না, হুম, তুমি তুমি বিগ্রহগুলিকে একটু তোমার মুখের কাছাকাছি হুম, এরকম দেখিও, আচ্ছা কারণ আমরা আমি স্ক্রিন দেখাবো। শেয়ার করছি হুম, তো হুম, নিচটা অনেকটা কেটে যাচ্ছে আচ্ছা তাতে। আমি দেখাবো, আপনি বলবেন যে দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক। হ্যাঁ, একদম একদম। আচ্ছা প্রথমে আমি যাকে দেখাবো তিনি হচ্ছেন হৈসালা বংশের পূজিত দেবতা, মানে 17th সেঞ্চুরি পর্যন্ত ছিল, 18th সেঞ্চুরি পর্যন্ত, 1790 পর্যন্ত হৈসালা বংশ আচ্ছা ছিল সাউথে। আচ্ছা তো তাদের আচ্ছা পূজিত মূর্তি এটি আমি পেয়েছিলাম গঞ্জাম ডিস্ট্রিক্ট, উড়িষ্যার গঞ্জাম থেকে। আচ্ছা। এনার নাম বেণুগোপাল। কি আমি কি অপূর্ব, হ্যাঁ কি এই এই অপূর্ব ঠাকুর, ভাই। এই ঠাকুর আমাদের এই যখন বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা হয় সেই হ্যাঁ হ্যাঁ। সময় ওনাকে চন্দন লেপন করা হয় এবং ওনাকে নৌকায় ভ্রমণ করানো হয়। এখন নৌকা হয় না। আর রথের সময়তে ইনি জগন্নাথের এতে রথাগ্রে থাকেন, জগন্নাথের প্রতিনিধি হিসেবে। এরকম পুরীতেও দারুণ জগন্নাথের একজন দারুণ। আছে, তার নাম মদন গোপাল। আপনি কি পুরো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, একটু তুমি পিছনে নাও, একটু পিছনে নাও। হুম, এইবারে দেখা যাচ্ছে পারফেক্ট, এবারে পারফেক্ট। হ্যাঁ। আহা কি ইনি অপূর্ব গো, চোখ জুড়িয়ে গেল। ইনি অপূর্ব। হচ্ছেন বেণুগোপাল এবং ওরা বলেন পঞ্চলোহা, আমাদের যেমন অষ্টধাতু বলেন, হ্যাঁ হ্যাঁ। ওরা বলেন পঞ্চলোহা। এই আচ্ছা পঞ্চলোহা মানে অষ্টধাতুর মতনই আর কি, সোনা রূপা তামা পেতল আর কাঁসা, আচ্ছা এই পাঁচটি আচ্ছা জিনিসের। আর এই পেছনের এই অংশটার নাম হচ্ছে প্রভাবলী, এই চালাটা, আচ্ছা এইটার নাম আচ্ছা প্রভাবলী। হ্যাঁ, আচ্ছা। আর এই বেণুগোপালের সঙ্গে কিন্তু আপনি যদি উড়িষ্যায় যান, পুরীতে যান, পুরীতে জগন্নাথের প্রতিনিধি হিসেবে মদন গোপাল থাকেন। হ্যাঁ হ্যাঁ মদন হ্যাঁ, গোপাল মদন মূর্তিও গোপালের ছবি এরকমই, দেখেছি। হ্যাঁ মদন গোপালের হ্যাঁ মূর্তি হ্যাঁ এরকমই। হ্যাঁ। হ্যাঁ, একদম। শুধু এনার অলংকার আছে, মদন গোপালের কোনো অলংকার থাকে না। হ্যাঁ, আর আর মদন চোখটা গোপালের বোধহয় বড় করে চোখগুলো আঁকা হ্যাঁ থাকে। পাথরের, আঁকা চোখ থাকে বসানো, বড় করে, ওটা হ্যাঁ। পরে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এনাকে আমি পেয়েছিলাম। এনার অনেক গল্প আছে যে গঞ্জামের এক পুরোহিত কাছে ইনি ছিলেন। আসলে হৈসালা বংশ শেষ হয়ে যাওয়ার পরেতে আহ, রাজাদের মধ্যে তো নানা রকম যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে, অবস্থান্তর হয়। তো সেই সময়তে এই ব্রাহ্মণ এনাকে নিয়ে চলে আসেন বুকে করে। তারপরে ব্রাহ্মণের বংশ ধীরে ধীরে তারাও নিশ্চিহ্ন হয়ে গেলেন। এই বেণুগোপালের একটি হচ্ছে যে বেণুগোপাল যা যিনি উপাসনা করেন, সমস্যা হচ্ছে বেণুগোপাল এত তাকে ভালোবাসেন যে তাকে নিজের কাছে টেনে নেয় এবং তার বংশ নির্বংশ হয়। ও আচ্ছা, হ্যাঁ, ও এইটা হচ্ছে আচ্ছা মানে কিছু আছেন আমাদের এরকম দেবতা। আচ্ছা। হ্যাঁ, যেমন মহাকাল একজন আছেন, বেণুগোপাল আছেন, এরকম কিছু দেবতা আছেন যারা তাদের ভক্তদেরকে এত ভালোবাসেন যে তাকে বাদ দিয়ে কোনো সাবস্টিটিউট দ্বিতীয়কে ভালোবাসা যায় না। আমি সেটা শুনেছি হ্যাঁ, শ্রীকৃষ্ণ, মানে আমি হুম, মনে মনে শ্রীকৃষ্ণকে নিজের ইষ্ট বলে মানি, তখন হুম, কিন্তু অনেকে আমাকে বলেছিলেন যে হুম, ভাই হুম, তোমার কপালে কিন্তু অনেক দুঃখ আছে। দুঃখ আছে, হ্যাঁ একদম কেন? একদম। বললো যে তুমি কিন্তু খুব সুখ, জাগতিক সুখ তুমি খুব কিছু কিন্তু পাবে না। পাবে না, হুম, হুম, তোমাকে কিন্তু মানে অনেক অনেক ট্রায়ালস এর মধ্যে দিয়ে যেতে হবে যেতে সব হবে। সময়। এবারে কি এটা হয়েছে, আমার স্বভাবতই ছোটবেলা থেকেই আমার শ্রীকৃষ্ণকে ভালো লাগে, আমার তো কিছু হুম, করার নেই। এখন আমি হ্যাঁ বললাম এখন কিছু করার নেই, এখন যেটা আমার সেই, স্বাভাবিক ভাবে যেটা আসে, আমি তো হুম, তাকে হুম, বাদ দিতে পারবো না কোনোভাবেই। কিন্তু আমি একদম, শুনেছি অনেকে আমাকে সাবধান করেছেন যে দেখো, হুম, কৃষ্ণকে পুজো করলে কিন্তু তার কপালে খুব খুব দুঃখ, দুঃখ, মানে উনি খুব দুঃখ তোমাকে আস্তে আস্তে নির্মোহ করে দেবেন আর কি, মানে করবে, হ্যাঁ হ্যাঁ তুমি তিতি বিরক্ত হয়ে যাবে সংসারের হুম, ওপরে, এবং একদম তুমি আলটিমেটলি একদম, তিনিই থাকবেন আর কেউ থাকবে না। আর কেউ থাকবে না, হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি এরপরে যাকে দেখাচ্ছি ইনি উডুপি থেকে এসেছেন। এনার নাম হচ্ছে রাধা মদন মোহন। ও মা, দেখতে পাচ্ছেন কি? ইনি একদম একদম। আর পাথরের আরেকটু পিছে নাও ভাই, আরেকটু পিছে নাও। এই উডুপ তো, বাহ। উডুপিকে দক্ষিণ বৃন্দাবন বলে। আচ্ছা। এনাকে ঝুলনের সময় তো এনার অভিষেক এবং স্নান হয়, যে পায়ে এখনো চন্দন লেগে আছে, তুলসী চন্দন দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ অভিষেক হ্যাঁ। স্নান হয়। হ্যাঁ, ইনি ইনি পুরো প্রস্তর, প্রস্তর আচ্ছা মূর্তি। তো আচ্ছা ইনি একেবারে আধুনিক, এই যে রাধার পোশাক আশাক এগুলো একেবারে আধুনিক। এগুলো কিন্তু 100 বছরের আচ্ছা বেশি নয়, আচ্ছা খুব বেশি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তো আচ্ছা এটা উডুপির থেকে আমাকে গিফট করা হয়েছিল। মানে দক্ষিণ আচ্ছা বৃন্দাবন আচ্ছা। বলে, কর্ণাটকের উডুপি, সেইখান আচ্ছা, থেকে। অপূর্ব আচ্ছা, অপূর্ব।
এরপরে আমি দেখাচ্ছি যাকে, আমি যখন শ্রী পেরুম্বুদুর ছিল, আপনি হয়তো জানেন শ্রী পেরুম্বুদুর, চেন্নাইয়ের কাছে, হ্যাঁ যেখানে হ্যাঁ রাজীব গান্ধী মার্ডার হয়েছিল, হ্যাঁ কেসটা হ্যাঁ হয়েছিল হ্যাঁ যেখানে, সেই শ্রী হ্যাঁ পেরুম্বুদুর খুব বিখ্যাত প্রাচীন জায়গা, শ্রী শ্রী রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণবদের জায়গা। সেইখান থেকে এই মূর্তিটি আমাকে দেওয়া হয়েছিল। এটি আপনি আন্দাজি করতে পারবেন এটি কিসের, বললে একটু আপনার একটু অবাক একটু লাগবে। একটু পিছনে, একটু পিছনে। আচ্ছা, কি সুন্দর, কি এটা একেবারে আধুনিক দারুণ। মূর্তি। আচ্ছা, আপনি তো শিল্পী, বলুন তো এটা কিসের তৈরি? এটা কি এই পেপার ঠাকুরটি কিসের? ম্যাশে? 100%। এই যে ঠাকুরের বাঁশি, হ্যাঁ এই হ্যাঁ বাঁশিটি আমি আপনাকে দেখাচ্ছি, হয়তো দেখানো যাবে না ভালো করে, দেখুন কাগজ পাকিয়ে করা। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ মানুষ ভুল করেন যে প্রস্তর মূর্তি, পাথর আমরা কখনো বলে। প্রস্তর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এত হ্যাঁ। সুন্দর ওরা নিখুঁত ভাবে করেছেন, আঙুল এবং অপূর্ব, অলঙ্করণ গুলো অপূর্ব, এত নিখুঁত ভাবে করা যে আপনি দেখুন, দূর অপূর্ব। থেকে দেখলে মনেই হবে না যেটা পেপার ম্যাশের তৈরি। না না না, একদম পাথর, একদম পাথর। হ্যাঁ, এত গেট আপটা সুন্দর এনেছেন ওরা। এটা শ্রী মনে হয় পেরুম্বুদুর কোনো থেকে মন্দির না? গাত্র থেকে নিয়ে আসা। হ্যাঁ, সেরকমই লাগে দেখতে। আচ্ছা, এর পরেরটা আমি যাকে দেখাবো, তিনি আবু পাহাড়ের যে সাসবাহু মন্দির আছে, ওইখানকার শ্বেত পাথরের কৃষ্ণ, ওই শিল্পীদের ও করা। মা, কি মিষ্টি দেখতে নাকি, কি মিষ্টি। আরেকটু পিছনে নাও ভাই, আরেকটু পিছে নাও। এইবারে এই পারফেক্ট। কি অপূর্ব। ইনিও আধুনিক, খুব বেশি দিনের নন, কিন্তু এই যে ময়ূর বা এই যে ভগবানের হ্যাঁ গায়ের অলঙ্করণ গুলো, এইগুলো আপনি যে কোনো মন্দিরে, এই ধরনের ভগবানের মূর্তি আপনি যে কোনো মন্দিরেতে, শ্বেত পাথরের মার্বেলের মন্দিরেতে এই স্টাইলের মূর্তি আপনি দেখতে পাবেন। কি সুন্দর। ইনি কিন্তু মার্বেল, খুব একটা দামি মার্বেল তো নন, মাকড়ানা নয়, ফলে আচ্ছা লংজিভিটি আচ্ছা খুব কম। আচ্ছা মার্বেলের অসুবিধা হচ্ছে, আচ্ছা। মার্বেলের খুব নরম পাথর, নরম পাথর হুম। বলে এনার লংজিভিটি খুব একটা থাকে না। এই আচ্ছা 100 বছরের মধ্যে ক্ষয়ে যাবেন। যাই আচ্ছা হোক, আচ্ছা। ওরা দেখতে পাচ্ছেন আপনি, আশা করি। খুব, একদম একদম একদম। আচ্ছা, আর খুব দর্শক যারা আছেন তারাও সুন্দর, দেখতে পাচ্ছেন খুব হয়তো। সুন্দর। মানে আচ্ছা। আজকে আমাদের একটা দারুণ পাওনা হচ্ছে, শ্রীকৃষ্ণ দর্শন, মানে একদম। এবার একজনকে দেখা উচিত, তিনি ছোট্ট, ইনি এসছেন গয়ার থেকে, ইনি এসছেন গয়া থেকে। এবার এরা সব ওরে ঠিক আছেন, এই বাবা। প্রভাবলী খোলা যায়, হ্যাঁ, এনাকে সরানো যায়। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি খুলে। আচ্ছা এই যে প্রভাবলী আবার এই নড়ে আচ্ছা যার জন্য, এই তলা সিংহাসন সরিয়ে দিলাম, এই শুধু ঠাকুর আচ্ছা। থাকলেন। ও, এই আপনি দেখুন, ইনি কিন্তু কৃষ্ণ রাধা নন, রুক্মিণী। ইনি ভগবান দ্বারকাধীশ আর রুক্মিণী। আচ্ছা আচ্ছা এই মাথায় হচ্ছে রাজচূড়া, হাতে আচ্ছা। কিন্তু রাজদণ্ড, দেখুন বাঁশি নেই, রাজদণ্ড কিন্তু বাঁশি বাঁকানো না, ধনুকের মতো। ঠিক হ্যাঁ, কথা, ঠিক কথা। আর এই দাঁড়ানোটাই শুধু কৃষ্ণের মতন ত্রিভঙ্গ কৃষ্ণের মূর্তি। মতো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর এই পাশে আছেন, এটা কেবল আইডেন্টিফিকেশনের জন্য, যিনি কৃষ্ণ, রাম নন। সেই জন্য হ্যাঁ, রাম অনেকটা হলে নইলে, হ্যাঁ, পাশে সোজা সোজা হয়ে গেলে অনেকটা রাম সীতা রাম, মনে হতো। রাম ঠিক কথা, যেটা মনে হতো, ঠিক ইনি হচ্ছে কথা। রুক্মিণী। এইবারে এই এই ওনাকে সবই আলাদা করা যায়, এই বসালাম, তারপরে এই প্রভাবলী দিলাম। এইটিও গয়াতে একজনের বাড়িতে পূজিত হতেন এই ঠাকুর, আচ্ছা ইনি। তারপরে তাদেরও আর ক্ষমতা নেই, সামর্থ্য নেই, খুবই দরিদ্র হয়ে যাওয়াতে ওরা আমাকে এই ঠাকুর প্রদান করেছেন। ঠাকুর দয়া করে এসেছেন আর কি আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এরপরে যাকে দেখাবো, তাকে আপনি জানেন, আমাদের নতুন গ্রামের নিম কাঠের রাধাকৃষ্ণ, একে বলার কিছু নেই। হ্যাঁ 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 হ্যাঁ, বর্ধমানের নতুন গ্রামের মূর্তি, প্রচুর থাকে বাংলায়। হ্যাঁ অনেকদিন হ্যাঁ আগে, হ্যাঁ হ্যাঁ। প্রায় 40 বছর আগেকার মূর্তি, একদম খুবই ছোট, তখন দিয়েছিলেন আমাকে এরা। আচ্ছা, এবারে দেখাচ্ছি এক বেঙ্গলের পোড়ামাটির মূর্তি। এটি কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরের নয়। কি মিষ্টি, একেবারে সেই গোচারণ করছেন রাখাল হুম, রাজা। হুম, হ্যাঁ, ইনি 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 এসছেন মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদের পোড়ামাটির কাজ। আচ্ছা, দেখুন আমাদের কিন্তু গাভীর কি মুর্শিদাবাদের নিখুঁত। অনেক দর্শক আছেন জানো তো, ও, মহুয়াদি আছে, আমাদের হুম, মৌমিতা মহলনবিশ মৌমিতা, আছে। হ্যাঁ, মৌমিতা আছে, হ্যাঁ,
এটা মুর্শিদাবাদ দেখো থেকে আসছে। মহুয়াদি মুর্শিদাবাদের, দেখো কি তুমি আছো তো? অপরূপ মূর্তি। হ্যাঁ, অপূর্ব অপূর্ব। এই গাভীর মূর্তি একেবারে নিখুঁত, পায়ের নিখুঁত খুর, মাথার শিং একেবারে নিখুঁত গাভী, আর পাশে নিখুঁত। ভগবান দাঁড়িয়ে আছেন। আচ্ছা, দারুণ দারুণ। আর দুজনকে আমি দেখাবো। ইনি হচ্ছে, দুজন না তিনজন আছেন। ইনি হচ্ছেন ধামরাইয়ের যশোমাধবের প্রতিনিধি। ও আপনি দেখুন, যশোমাধব হচ্ছে নিম কাঠের, আচ্ছা। ধামরাইয়ের কিন্তু মেটালের কাজ খুব বিখ্যাত। আচ্ছা, এই হচ্ছেন ধামরাইয়ের যশোমাধবের প্রতিনিধি। এবার আপনি দেখুন, ওনার চক্রটা কিন্তু বিপরীত হাতে ধরা। হ্যাঁ যে হাতে সচরাচর চক্র থাকে না, বাম দিকে চক্র ধরা, এনাকে কেশব মূর্তি বলে। কেশব মূর্তির চক্র বিপরীত হাতে থাকে। মানে কিন্তু ওনাকে মানে ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণুর, বিষ্ণুরই। হ্যাঁ, এই অস্ত্রের ভেদ, কোন হাতে কোনটা আছে, অস্ত্র ভেদে বিষ্ণুর বিভিন্ন নাম হয়। গদা কোথায়, পদ্ম কোথায়, শঙ্খ কোথায়, চক্র কোথায়, এর ভেদ হিসেবে নাম হয়। এটি কিন্তু অষ্টধাতুর মূর্তি। আচ্ছা, এটা ধামরাইয়ের। আচ্ছা, তো তুমি এনার নাম কি বললে আরেকবার বলো ভাই? কেশব দেব। আপনি কেশব, হ্যাঁ কেশব বলে মূর্তি ইয়েতে সার্চ করবেন, ডেফিনিশনে দেখবেন সচরাচর ডান দিকে চক্র থাকে, কেশবের বাঁ হাতে থাকবে, বিপরীত হাতে চক্র থাকবে। ওইটা আইডেন্টিফিকেশন, একটা মার্ক আর কি, যে কেশব দেবের বাঁ হাতে চক্র থাকবে। আরেকটা মজার জিনিস হচ্ছে, যে হালেবিডু যে আছে, বেলুর হালেবিডু, ওইখানকার ভাস্কর্যের সঙ্গে এই প্রতিমার হুবহু মিল। কোথায় কর্ণাটকের বেলুর হালেবিডু আর কোথায় বাংলাদেশের ধামরাই, সম্ভবত ভাস্কর্যের এগুলো একই ছিল। মুখমণ্ডল কিন্তু হুবহু বেলুর হালেবিডুর মূর্তি। আপনি দেখলে দেখতে পাবেন, আমি দেখাতে পাচ্ছি না জানি না। মুখমণ্ডল কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান দেবতাদের, একদম দূর থেকে কিন্তু একদম মনে হচ্ছে সেই আমাদের বালাজি স্টাইলে, একদম বালাজি স্টাইল। কোথাও একটা মিলেমিশে গেছে আর কি ভাস্কর্য, একদম একদম। আচ্ছা, এবার যাকে দেখাবো তিনি খুব ছোট্ট, অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল বলে একটা জায়গা থেকে আসা। ইনি পুরো তামার কৃষ্ণমূর্তি। ইনি তো মারাত্মক সুইট। হ্যাঁ, ইনি আমার সঙ্গে থাকেন। হ্যাঁ, ইনি তো মারাত্মক মিষ্টি। আর কি অদ্ভুত বলুন তো, এইটুকুনি যে গাভী, সেও কিন্তু নিখুঁত। ভগবানের চতুর্ভুজ, যে দু হাতে বাঁশি আর শঙ্খ চক্র ধরা আছে। হ্যাঁ, আর একটু কাছে আনো না ভাই এনাকে। কি মিষ্টি, প্রচন্ড মিষ্টি। এনাকে তো আদর করতে ইচ্ছে করছে দেখে। হ্যাঁ, ইনি খুবই খুবই মিষ্টি। আপনি দেখুন, গাভীটা পর্যন্ত নিখুঁত, পেছনের গাভী দেখুন, পুরো গাভীর গা, ভগবানের মাথা একদম নিখুঁত। এইটুকু ঠাকুর 1 ইঞ্চি কি একটু বেশি, একদম নিখুঁত। কি দারুণ। আচ্ছা, এবার শেষে আমি যাকে দেখাবো, তিনি বৃন্দাবনের রাধারমন মন্দির থেকে দেওয়া, আমাকে অনেক বছর আগে তাকে অলংকার করিয়ে রাখা হয় রাধারমন। ও মা, কি সুন্দর, মানে একেবারে সাজুগুজু করে, মুকুট টুকুট পরে। ইনি কিন্তু পাথর, কি সুন্দর ভাই। আচ্ছা, কিন্তু পাথর নন, ইনি গালার তৈরি, গালা। ও গালার ঠাকুর, খুব হালকা। আচ্ছা, আপনাকে দেখালে বুঝতে পারবেন কিনা আমি জানি না, এই চরণ দেখলে হয়তো আন্দাজ করতে পারবেন যিনি গালার। আচ্ছা 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 আচ্ছা, অপূর্ব অপূর্ব। এই মোটামুটি। আর একজন আছেন, তিনি কৃষ্ণনগরের গোপাল। শান্তিপুরের গোপালও আছে, তাকে আনা হয়নি আজকে। এই হচ্ছেন কৃষ্ণনগরের গোপাল। ও মা গো, চটকা মটকা, একদম একদম খুব নিখুঁত। দেখুন আপনি, এরা মাটিতে এত অসাধারণ করেন, শিশুর শরীর তাকানো, কৃষ্ণনগর তো মানে কথাই হবে না। কৃষ্ণনগর গেলে এই মূর্তি প্রচুর পাবেন আপনি ঘূর্ণিতে। ওরাই বলছেন এই মূর্তি আপনি প্রচুর পাবেন ঘূর্ণিতে। আর এই মুখের হাসি, এটা দুষ্টু বাচ্চা হলে যা যা হয়, একদম একদম মানে ভয়ঙ্কর বিচ্ছু দেখেই বোঝা যাচ্ছে। একদম।
এই হলো আজকে আমার কালেকশন। আপাতত আজকে আর নেই। আজকে রথিন ভাই কি পুণ্য করেছিলাম কে জানে, যে এতগুলো আমরাও। ভগবানের এতগুলো রূপ দর্শন হয়ে গেল। আমারও বেশ কয়েকটি শ্রীকৃষ্ণ রয়েছেন, ওপর তলাতে রয়েছেন একটা শোকেসের মধ্যে। আচ্ছা, মানে আমরা কিন্তু সে এই তাদেরও তোমার এগুলো, দেখবো একদিন। হ্যাঁ তাদের নিশ্চয়ই, তবে তাদের একদিন তোমার মতো এত মানে ঐতিহাসিক এরকম প্রতিমা নন। আমি যখন আচ্ছা, যেরকম দেখতে পেয়েছি, আমার ভালো হ্যাঁ, লেগেছে তখন কালেকশন নিয়েছি, করেছি। হ্যাঁ, বা কেউ গিফট করেছে এরকম আর কি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আজকে মানে চোখ জুড়িয়ে দিলে সত্যি শুরুতে, মানে সত্যি। আরো আজকে আমার চোখ কাছে জুড়িয়ে গেল। আরো যারা আছেন, আমার কাছে আরো দশাবতার আছেন তামার, ওই আচ্ছা নান্দিয়াল থেকে আনা। আচ্ছা আর পদ্মনাভ মন্দির থেকে অনন্ত শয়ন ভগবান আছেন। তো আচ্ছা, আরেকদিনকে তাদের আমি দেখাবো। তাদেরকে একদম একদম হ্যাঁ, আরেকদিনকে দেখাবো। আজকে একদম। আর হবে না, আজকে আমরা অন্য এবারে আমাদের প্রসঙ্গে ঢুকি। কিন্তু মানে আ- তোমাকে যে হুম, কি বলে ধন্যবাদ দেব বুঝে উঠতে ধন্যবাদ পারছি দিতে না, হবে না। কারণ আমি বলেছি না, ভাইকে ধন্যবাদ দেয় নাকি কেউ? না না, সেটা ঠিক কথা, সেটা ঠিক কথা, হ্যাঁ, না সত্যি সত্যি। হ্যাঁ, কিন্তু আজকে যে ঠাকুরের ফর্মালিটিস, কি নো কৃপা, ফর্মালিটিস। না না হ্যাঁ, একেবারেই না। কিন্তু আজকে সত্যি আমি আমার দর্শকদের তরফে সবাই লিখছেন, আমি তো দেখো তুমি, যে প্রত্যেকে মুগ্ধ হয়ে গেছে, প্রত্যেকে একদম। মুগ্ধ হয়ে গেছে, উর্মিদি, মহুয়াদি, অনেক সবাই লিখছেন, যত বন্ধুরা আছেন, যে হুম, হুম। প্রত্যেকে, মানে এটা অপ্রত্যাশিত পাওয়া আর কি। আমি কিছুটা সারপ্রাইজ জানতাম, কারণ তুমি আমাকে বলেছিলে যে তুমি আজকে বলেছিলাম, দেখাবে, কিন্তু দেখাবো। আমার বন্ধুরা, দিদিরা, বোনেরা, ভাইয়েরা, এরা তো জানতেন না। জানতেন না। তো এদের কাছে এটা কিন্তু একটা বিরাট অপ্রত্যাশিত একটা বিরাট প্রাপ্তি, বিরাট প্রাপ্তি। প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ, একদম। আমারও ভালো দেখো লেগেছে। সুদীপটা লিখছে, আজকে সকাল থেকে যত পাপ করেছি সব ধুয়ে মুছে গেল। একদম, একদম। সত্যি সত্যি, মানে ভগবানের দর্শন পাওয়া মানে এই আজকে একটা, সত্যি আজকে একটা বিরল পর্ব, যে মানে এইভাবে শুরু হলো, শুরু হয়। মানে এর এর সেটা কোনো সেটা সেটার কারণ হচ্ছেন আপনি। আমি রোজই গোপুকে দেখতে চাই, গোপুকে ভালো লাগে, তাহলে ওই গোপুকে দেখি, তাহলে আমার ঠাকুরদের আমি একটু দেখাই খুব যে ভালো করেছো ভাই, এবং তুমি যতবার আসবে, তুমি আর যারা রয়েছেন সবাইকে আমরা দেখবো, কিন্তু সবার দেখতে দর্শন হবে। করিয়ে দিও হ্যাঁ, আমাদেরকে। নিশ্চয়ই। আর বিশেষ করে তোমার এই পুচকুটি, ওকে যে আমার কি ভালো লেগেছে, মানে ও যে কি মিষ্টি, মানে ওকে দেখেই মনে হচ্ছে আদর করার ই- জিনিস একেবারে আর কি। ইনি না, মা কৃষ্ণনগরের গোপাল দেখ এর কথা বলছেন? কৃষ্ণনগরের গোপাল তো আছেই, তাকে তো মানে পুরো চটকানো, কিন্তু হ্যাঁ। এনাকে আমার যে কি মিষ্টি লেগেছে, মানে এনার সাইজটা এইটুকু সাইজ, হ্যাঁ, এবং তার মধ্যে আবার 4 হাত নিয়ে গরু চড়াচ্ছেন, মানে হ্যাঁ। ইউনিক একটা, হুম, মানে নারায়ণ, কৃষ্ণ, রাখাল রাজা সব মিলেমিশে একাকার সমস্ত কিছুতে। হ্যাঁ। খুব 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 আসলে কি, এনাকে পুজো যখন করা হয়, আমরা যে কোথাও গেলে আমাদের গলায় একজন শালগ্রাম থাকেন, কণ্ঠ আচ্ছা শালগ্রাম বলে। আচ্ছা সেই কণ্ঠ শালগ্রামের সঙ্গে উনি থাকেন। এমনিও আচ্ছা। সবসময় আমার হনুমানজির লোকের থাকে, হুম হনুমানজি হুম থাকেন। হুম। আর এমনি আমি রাম ভক্ত, রামেরই আমরা উপাসক, আচ্ছা আচ্ছা সরস্বতীরা। আচ্ছা। আর এই এই বলতে গেলে একটুখানি আমাদের হিস্ট্রিটা বলতে হয়, যদিও সেটা খুব একটা বোরিং ব্যাপার হতে পারে। না না, আমরা বোরিং কেন হবে? এই হিস্ট্রিটা বেশিরভাগ মানুষের কাছে খুব বোরিং লাগে, সেই জন্য আর কি। খুব বোরিং সাবজেক্ট। আমরা মূলত প্রথম দিকে মানে শশাঙ্কের আমলে, রাজা শশাঙ্কের আমলে আমরা সেহেরসা বলে একটা জায়গা আছে নেপাল বর্ডারে, আচ্ছা বিহারে। আচ্ছা। সেইখানে একজন খুব পণ্ডিত ছিলেন মন্ডন মিশ্র বলে, কুমারিল হ্যাঁ হ্যাঁ ভট্টের হ্যাঁ, কুমারিল ভট্টের শিষ্য ছিলেন, এবং শঙ্করের সঙ্গে তার বিয়ে হয়। শঙ্করের সঙ্গে হ্যাঁ, যার সেই তর্ক বিতর্ক হয়েছিল। হয়েছিল। এবং হ্যাঁ পরে তিনি শঙ্করাচার্যের শিষ্য হন, শিষ্য সুরেশ্বরাচার্য হন। নাম হয়। হ্যাঁ, ওই মন্ডন মিশ্রেরই আরেকটি পরিবারের শাখা, তারা ছিলেন ওই জায়গাটাতে, সহরসা জায়গাটা এখনো আছে বিহারে, সহরসা। ওইখানে মাহেশি বলে একটা জায়গা আছে, ওইখানে মন্ডন মিশ্রের বাড়ি ছিল। ওই মাহেশিতেই এরা, এই আমাদের বংশ তান্ত্রিক বংশ, আচ্ছা তারার উপাসক, দেবী তারার আচ্ছা উপাসক। আচ্ছা তো আচ্ছা ওইখানে মাহেশিতে এখনো দেবী তারা আছেন, বহু প্রাচীন। আপনি গেলে ওর দেখতে পারবেন, আছে, আচ্ছা বা আচ্ছা ইউটিউব বা গুগলে সার্চ দিতেও পাবেন। মাহেশি আচ্ছা তারা মন্দির বললেই আপনি পাবেন। ওইখান আচ্ছা থেকে শশাঙ্কের আমলেতে তারা বেনারস আসেন, এবং বেনারস থেকে মোটামুটি 16th-7th সেঞ্চুরি নাগাদ বর্ধমানের রাজারা আমাদের পূর্বপুরুষদের নিয়ে আসেন বর্ধমানে, বেদ পাঠিয়ে
ব্রাহ্মণ হিসেবে বর্ধমানে নিয়ে আসেন। এবং আমাদের মোটামুটি তখন সারনেম বেশিরভাগই তর্ক পঞ্চানন, তর্ক রত্ন যেমন হতো বিদ্যাবাড়িধি, যেরকম হতো, এরকম হ্যাঁ সবই হতো। এই বাড়িতে ছিল এখানে ভালো, মানে আমাদের মিসফরচুনটা খুব আমাদেরকে টার্মোয়েলের মধ্যে দিয়ে গেছে আর কি। ওইখানে ছিল মোটামুটি 200-250 বছরের মধ্যেই বর্গী আক্রমণ হলো, এবং বর্গীরা ওই আমাদের ওই গলসি বলে বর্ধমানের যে জায়গা, গলসি এখনো আছে বর্ধমানে, গলসির নন্দনকাঠি ওইটা আমাদের দেবোত্তর ছিল। ওই গলসির নন্দনকাঠির উপর দিয়ে বর্গীরা বারবার আসছিল, ও বাধ্য হয়ে বাধ্য হয়ে ওই কাটোয়ার দিকে আসছিল তারা। মুর্শিদাবাদের নবাবের সঙ্গে মারামারি হচ্ছিল, আর বর্ধমানের রাজা, এরা এখন হিস্ট্রিতে বলে না, স্বীকার করেন না, কিন্তু অ্যাকচুয়ালি বর্ধমানের রাজা বলেছিলেন আমরা তোমাদের বাঁচতে পারবো না, তোমরা নিজেরা প্রাণ পারলে বাঁচাও, নাহলে ভাগো। ও তখন আমাদের ও পূর্বপুরুষরা এখান থেকে পূর্ববঙ্গে চলে যান। পূর্ববঙ্গে তখন আক্রমণটা নেই, পূর্ববঙ্গে চলে যান। পূর্ববঙ্গে একটা মজারই আছে আপনাকে বলি, আমাদের মানে মায়ের বাড়ি সব পূর্ববঙ্গের আর কি, তারা খুব নামকরা পূর্ববঙ্গের ব্রাহ্মণ, দিনসাই গোষ্ঠীর ব্রাহ্মণ, খুব নামকরা, তারাও তান্ত্রিক, তারা কালী কালী উপাসক। তো এরা ছিলেন হিন্দুস্তানি হিন্দি ভাষী, আর মামা বাড়ির দিকে তারা ছিলেন বাঙালি। এখানে বাঙালি মহিলা, তিনি তো হিন্দি জানেন না, বেনারসে গিয়েছেন, বেনারসে তো বাংলা চলছে না, কাজের লোক আসেনি, যে হেল্পিং হ্যান্ড আসেনি। পরের দিনকে যখন এসছে, সেই আমার বৃদ্ধ প্রপিতামহী কি অতি বৃদ্ধ প্রপিতামহী, তিনি সেই হেল্পিং হ্যান্ড কে বলছেন, হাম তো সোচা থা তুম আয়েগা আয়েগা, লেকিন তুমি তো আর আইলা না, আমি একাই বাসন মাইজা নিলাম। এইরকম একটা ছিল আর কি ব্যাপার। হাম তো সোচা থা তুম, এটা উনি ভাবছেন যে উনি হিন্দি বলছেন, আচ্ছা আচ্ছা। এবং যাকে বলছেন সে বুঝছে যে উনি বাংলা বলছেন। হাম তো সোচা থা তুম আয়েগা আয়েগা, তুমি তো আইলা না, আমি একাই বাসন মাইজা নিলাম, বাসন মাইজে নিল। মাইজা নিলাম। তো যার জন্য আপনি যদি খেয়াল করেন দেখবেন, আমরা যে এখনো কথা বলি, এটা আমাদের বংশেই রয়েছে, আমরা যে এখনো কথা বলি, যদি বাংলায় বলি আমরা বাংলাতেই কথা বলি, তার মধ্যে কিন্তু হিন্দি বা ইংলিশ শব্দ খুব একটা আমরা আনি না। যখন হিন্দি বলছি তখন হিন্দি এবং উর্দুতেই বলবো, বাংলা নেই, বা সংস্কৃত বললে সংস্কৃত বলবো। এই এইটা একটা আমাদের বংশে চলে এসছে, যে যেহেতু দুটো আলাদা জায়গাকার ফ্যামিলি এক জায়গায় হচ্ছে, সেই জন্য। আর তারপর আপনাকে আমি বলেছি আমরা ইয়েতে থাকতাম, মনোহরপুকুরে থাকতাম। হ্যাঁ হ্যাঁ মনোহরপুকুরে আর কি আমাদের পূর্বপুরুষ ছিলেন, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রফেসর ছিলেন, শ্রীরাম বাচস্পতি, তিনি আচ্ছা ওখানে থাকতেন। ওই মনোহরপুকুরের বাড়িটা তারই করা ছিল, ফলে আচ্ছা শরিকি বাড়ি ছিল, অনেক অনেক শরিক ছিলেন। সেখানকার একটা ছোট্ট ভূতের গল্প বলি। তো আমার ঠাকুর দাদা, তিনি ওই যে বললাম মিসফরচুনটা খুব আমাদের মানে টার্ময়েলের মধ্যে দিয়ে গেছে। আমার ঠাকুর দাদার বাবা, আমি আপনাকে বলেছিলাম যিনি ব্রহ্মানন্দজির শিষ্য ছিলেন, হ্যাঁ আমার হ্যাঁ বৃদ্ধ প্রপিতামহ, তো সেই প্রপিতামহ উনি খুব অল্প বয়সে মারা যান। ঈশ্বর দেবেন্দ্র দেব শর্মা খুব অল্প বয়সে মারা যান। তখন অথই ইয়েতে পড়ে, অভাবে পড়ে, এরা কি ছিলেন, উম, যশোরের নড়াল বলে জায়গাকার যারা জমিদার ছিলেন, তাদেরই গুরু বংশ ছিলেন। কিন্তু সেই অবস্থান্তরে পড়ে আমার বাবার ঠাকুমা যিনি পিতামহী, তিনি তার ছেলেকে নিয়ে, মানে আমার ঠাকুর দাদাকে নিয়ে ওই মনোহরপুকুরে চলে আসেন। খেতে না পাচ্ছেন তখন, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সময় বোধহয়। তো এসে খুব সামান্য চাকরি করতেন। আমার ঠাকুরদা তখন মাধ্যমিক পাস করেননি, কি করেছেন এরকম। তো ছেলে বেরিয়ে তো কাজের খোঁজে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তো খুব অবস্থা খারাপ, কলকাতা ছেড়ে হয়ে পালাচ্ছে। সেই জন্য ওরা কলকাতায় এসে উঠেছিলেন যে কিছু পাওয়া যাবে সস্তায়, ঘর বাড়ি টাড়ি থাকা যাবে, জিনিসপত্র পাওয়া যাবে সস্তায়। ওরা ছিলেন। তো ছেলে বেরিয়ে, তো মা একা বিধবা মা, ঘরে একাই থাকতে না, শরিকরা কেউ কথা, যা হয় শরিকি বাড়িতে, শরিকরা কেউ কথা বলতো না, পাত্তা দিত না, তারপরে গরিব। তো উনি ঘরে থাকতেন, আর মাঝে মধ্যেই একজন বৃদ্ধা, অনেক গয়না টয়না পরা, পালকি থেকে এসে নেমে আহ, ওনার সঙ্গে গল্প করতেন, পান খেতেন, গল্প করতেন। তো এই গল্পটা আমি ফেসবুকে তো করেছিলাম আগে একবার। তো উনি এরকম গল্প টল্প করেন। গ্রামের মহিলা যতই বিদুষী হন, উনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবিতা টবিতা মুখস্থ বলতে পারতেন। আমাদের ইয়ে ছিল নদীতে, ওই বুড়িগঙ্গা নাকি একটা নদী ছিল, সেইখানে উনি স্নান করতে গিয়ে কবিতা আবৃত্তি করতেন। আহা কি সুন্দর নিশি চন্দ্রমা উদয়, কৌমুদ রাশিতে যেন ধৌত ধরাতল, এই কবিতাটা পুরো আবৃত্তি করতেন। হ্যাঁ, জোনাকি পাতি শোভে তরু শাখা পরে, নিরিবিলি ঝিঝি ডাকে জগৎ ঘুমায়, হেন নিশি একা আসি যমুনার তটে বসি, হেরি শশী দুলি দুলি জলে ভাসি যায়, এরা আবৃত্তি করতেন। সেই মানুষটা যখন কলকাতায় এলেন, কলকাতায় সেই ইলেকট্রিক্যাল লাইট দেখছেন, তিনিই বলছেন
দেয়াল টিপলি আলো, কল টিপলি জল, বাঁশি থাকলি কত দেখা যায়। তো উনি তো ওই প্রদীপ আর ইয়ে নিয়ে কাজ করেছেন, লণ্ঠন নিয়ে। তো উনি এটা বলছেন, তো এতই সরল ছিলেন বলে যে ভদ্রমহিলা এসে নামছেন তার কাছে, রোজ গল্প করে যাচ্ছেন, পান খাচ্ছেন, চাল ডাল নেই তো একটু চাল টাল দিয়ে যাচ্ছেন। উনি কখনো জিজ্ঞেস করেননি যে আপনি কে। উনি প্রণাম করতেন, করে বসতে বলতেন, তিনিও বসতেন। আরো বয়স্ক মহিলা, কপালে বড় সিঁদুরের টিপ, লাল পাড় শাড়ি পরা, এক গা গয়না পরা সম্ভ্রান্ত ঘরের মহিলা বসতেন। এইরকম করে মোটামুটি চলার পর আমার দাদু একটা, ঠাকুর দাদা একটা ছোট মোটো চাকরি পেলেন, অন্য সংস্থান হলো। তখন ওই ভদ্রমহিলা বললেন, তোর ছেলের তো এবার চাকরি হলো, দুটো খেয়ে পরে থাকতে পারবি, আর আমি আসবো না। এতকাল তো তোদের অসুবিধা ছিল, আমি আসতাম, আমি আর আসবো না। তো তখন ওই যখন এই কথাবার্তা হচ্ছে, তার মধ্যে এক বয়স্ক ভদ্রলোক, মাথায় শিখা, ওই আগেকার দিনের ব্রাহ্মণের যেমন বিদ্যাসাগরে যেমন থাকে, পুরোটা আমারও পেছনে শিখা এবং তিলক করা, ফর্সা টকটক করছে, গলায় সোনার হারটার পরা। আমাদের এবার কর্ণবেদ না করলে, আমাদের কানে বেদ না করলে আমরা বেদ পাঠ করতে পারি না। কর্ণে বেদ না হলে বেদ পাঠে অধিকারী হয় না, বেদ পাঠ অশুদ্ধ হয়। আচ্ছা, এটা একদম বেদেরই নির্দেশ আছে যে কর্ণবেদ না হলে, ওই জন্য পৈতের সময় কর্ণবেদ করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ণবেদ না হলে দেখবেন আমাদের দুই কান কম ভেদ থাকে। আপনি সাউথে যাবেন, সাউথের সমস্ত ব্রাহ্মণ ছেলেদের দেখবেন দুই কানে দুল পড়ে, একে থোডু বলে সাউথে। তো ওইরকম এসছেন খড়ম পায়ে, তো বলছেন প্রণাম করো, উনি জ্যাঠামশাই হন, মানে ওনার মহিলার হাজবেন্ড। তাই আমার ঠাকুমা, বাবার ঠাকুমা, প্রপিতামহী, উনি প্রণাম করেছেন। করে তখন যাওয়ার সময়তে তখন ফিস করে জিজ্ঞাসা করছেন যে ছেলে আসলে কি বলবো, আপনাদের তো চিনলাম না এতদিন ধরে, একটা কিছু, মানে ছেলে বলেছে মাকে যে রোজই এসব এসে চলে যায়, তুমি আবার জিজ্ঞাসা তো করবে তারা আমাদের কেমন আত্মীয় হন, কোথায় থাকেন, কিছু তো জিজ্ঞাসা করবে, এত সাহায্য করলেন এতদিন ধরে। তখন ওয়ার্ল্ড ওয়ার থেমে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেমে গেছে। কোথায় ইয়ে থাকেন, কি নাম। তো তখন উনি জিজ্ঞাসা করছেন যে এতদিন ধরে আপনি আসছেন, একটুখানি নামটা যদি বলেন জ্যাঠামশাই। তখন উনি বলছেন যে নাম তো বলতে নেই, স্ত্রী নাম তো নিতে পারে না স্বামীর, দশরথের বড় ছেলে, আর পদবী হচ্ছে বাচস্পতি। আপনি ভাবুন, 1800-এ ফোর্ট উইলিয়াম কলেজের প্রফেসর, তিনি 1945-এ আসতেন তারই বংশের লোককে দেখাশোনা করতেন। ও মা, তখন যখন উনি তো বুঝতে পারেননি, উনি তো বলছেন দশরথের ছেলে কে। বাড়িতে যখন ছেলে এসে ছেলেকে বলছেন, হ্যাঁ রে, ও আমি আজকে জিজ্ঞাসা করেছি ওরা কারা, ওরা বলেন আর আসবেন না, তুই চাকরি পেয়ে গেছিস, আমি আজকে জিজ্ঞাসা করেছি ওরা কারা। তো বললেন যে দশরথের বড় ছেলে, বাচস্পতি পদবী। হ্যাঁ হ্যাঁ, উপাধি, পদবী তো না, উপাধি। পদবী তো শর্মা বা সরস্বতী, উপাধি মানে ডিগ্রি আর কি, ডিগ্রি দিয়ে পরিচয় হতো। তর্ক বাচস্পতি, তর্ক পঞ্চানন তো ডিগ্রি, ডিফিল, এমফিল, এম এ, পিএইচডি। তো বলছেন বাচস্পতি আর দশরথ। তখন আমার ঠাকুর দাদা লাফ দিয়ে উঠেন, তুমি বলো কি? হচ্ছে হ্যাঁ তাই তো বললেন। তুমি ঠিক শুনেছো, শ্রীরাম বাচস্পতি। হ্যাঁ বললেন দশরথের বড় ছেলে। আমার ঠাকুর দাদা মাথায় হাত দিয়ে বলছেন যে তিনি বেঁচে ছিলেন 1820 সালে, 135 বছর, 125 বছর পার করে, 1945-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থামছে, 125 বছর পার করে তিনি আসছেন, তার বংশের একজন খেতে পাচ্ছে না তাই জন্য। তো এটা আমাদের একটা বিখ্যাত গল্প আর কি, যে নেহাত উনি তাই। কিন্তু কি দারুণ, মানে মানে বিপদে পড়লে যে পূর্বপুরুষেরা তার পাশে দাঁড়ান এসে, সেটা মানে আমরা এঞ্জেলদের মতো যেরকম আমরা বলি। হ্যাঁ হ্যাঁ, তারপরে কিন্তু আর কেউ তাদের দেখেননি। যাই হোক, তারপর তো আমাদের মনোহর পুকুরে, আপনার তো বলেছিলাম, মনোহর পুকুরের বাড়ি তারপরে ভেঙে তো বিক্রি হয়ে গেছে, তার কোনো চিহ্ন এখন আর কোথাও নেই। তারপরে আমরা বেলেঘাটায় চলে যাই, বেলেঘাটা থেকে তারপরে তো আবার ফিরে যে বেনারসে চলে যাই। যাই হোক, এই হলো ইয়ে। তো ওই যে বেণুগোপাল, এই ছোট্ট গোপাল, উনি ওই আমরা যখন কোথাও যাই তখন উনি এবং শালগ্রাম আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, তো ধরুন যদি আমি কলকাতায় আসি, ধরুন পুজোর সময় কলকাতায় আসবো, তখন যে কলকাতায় আসবো, উনি আসবেন, শালগ্রাম আসবেন। এবং সেটা আমি তো শার্ট প্যান্ট পরবো যখন, তখন তো এই পর্যন্ত বোতাম লাগানো থাকে, কেউ বুঝতেও পারবে না যে আমার কাছে শালগ্রাম এবং লোকেরা বুঝতে
পারে কখন, যখন হয়তো কিছু আমাকে বলছে যে আপনি চা খাবেন, কি কিছু খাবেন, আপ্যায়ন করছেন মিষ্টি দিয়ে, তখন যখন বলছি খাবো না, তখন তাদের খুব অকওয়ার্ড লাগে যে এই ব্যাপার, এরকম একটা ছেলে খাবে না কেন। খুব প্রিয় করলে তখন আমরা দেখাই যে দেখুন আমার কাছে শালগ্রাম শিলা থাকেন, তো আমি যতক্ষণ ওই পায়ের চটি খুলছি, রাস্তার কাপড় ছাড়ছি, ততক্ষণ আমি কিছু নিতে পারবো না। এইগুলো থাকে আর কি নিয়ম কানুন। যাই হোক, এই গল্প মোটামুটি হলো। না আর না, এবারে কি শুরুটাই তো খুব সুন্দর হলো, শুরুটা তো দারুণ হলো। একটা ভূতের গল্প বলে দিলাম, ছোট্ট একটা ভূতের গল্প হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ দিলাম। হ্যাঁ, একটা ফাউ পাওয়া গেল সঙ্গে সঙ্গে। ভূতের গল্প, এটা বলবো আমি ভাবিনি, কিন্তু চলে এলো, কিন্তু চলে এলো, চলে এসেছে। আচ্ছা আচ্ছা, আমি একটা ছোট্ট ভূতের গল্প বলি, যেটা আমি খুব সম্প্রতিকালে আমার এক ছাত্রীর কাছ থেকে শুনেছি। মানে আমার এক ছাত্রী, আমার তো বিদ্যালয়টা হচ্ছে তোমার দমদম ক্যান্টনমেন্ট অঞ্চলে। তো দমদম ক্যান্টনমেন্ট, তারপরে দুর্গানগর, ওই এরিয়াটা। তো ওরাও ওই জায়গাতেই থাকে, মানে ক্যান্টনমেন্টের দুর্গানগরের মাঝামাঝি একটা জায়গাতে, ক্যান্টনমেন্টেই বলা যায়, দুর্গানগরের ঘেঁষা কিন্তু ক্যান্টনমেন্টের দিকটায়। তো ওরা যেই বাড়িতে দীর্ঘদিন ধরে আছে, সেই বাড়িটার পাশে একটি রাস্তা চলে গেছে, রাস্তার পারে আরেকটা বাড়ি আছে, যেরকম থাকে যে একটা রাস্তার দুধারে বাড়ি এরকম। তো ওই বাড়িতে, ওই উল্টো দিকের বাড়িতে নাকি একজন বৃদ্ধা ভদ্রমহিলা বাস করতেন তার ছেলেকে নিয়ে। এবারে খুবই মানে অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল, তারা খুবই দুর্বল। তো সেই সময়তে তারপরে সাধ করে ছেলের বিয়ে দেন। তো বৌমা আসেন, এবং বৌমা আসার পর পর ওদের মানে ভালোই চলছিল সমস্ত কিছু। হঠাৎ করে ভদ্রমহিলার ধরা পড়ে ক্যান্সার, এবং খুব সম্ভবত বোধহয় ব্লাড ক্যান্সার। তো সেইটাতে এবারে কি হচ্ছে যে আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করছে লাইভ কি হচ্ছে, নীলাঞ্জন ঢুকতে পারেনি। নীলাঞ্জন হচ্ছে, নীলাঞ্জন ঢোকার চেষ্টা করে, দেখি নীলাঞ্জনকে একটা ছোট্ট করে উত্তর দিয়ে দিই, নইলে বেচারা ও তো আসতে পারছে না। ও আমার খুব ভালো বন্ধু, ও আসে। এবং উনি অনেক জানেন, পড়াশোনা অনেক করেন। হ্যাঁ, খুব 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 বিদগ্ধ। তো ওই কি বলছে, হলে লিংক পাঠালে জয়েন করব, তো ও তো লিংকের ওর একটু গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, ওকে বলে দিই যে ও গ্রুপে এলে দেখতে পাবে। হ্যাঁ, তো সেই ভদ্রমহিলার যখন ধরা পড়ে এরকম রোগ হয়েছে, তো ছেলে তো যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু এদিকে মা কি করেন, মায়ের মনে হয় যে আমি একটা বোঝা হয়ে গেছি। মানে খারাপ দিকে নয়, ছেলে ভীষণ ভাবে তার যত্ন আত্তি করছে, কিন্তু মায়ের মনে হচ্ছে যে আমরা এত দরিদ্র অবস্থা, সেখানে ক্যান্সারের মতো, এই তো নীলাঞ্জন এসে গেছে, নীলাঞ্জন শুরু হয়েছে খানিকক্ষণ, তুমি দেখে নিও, আমি তোমায় লিংক পাঠাবো। তো উনি বলছেন, মানে উনি ভাবছেন আর কি যে আমার আর চিকিৎসা করিস না তোরা, এরকম বলছে। তো বল সে কি হয় মা, তোমার তো চিকিৎসা করতেই হবে। তো মা বুঝতে পারছেন যে উনি একটা যেন বার্ডেন হয়ে যাচ্ছেন, বোঝা হয়ে যাচ্ছেন। তো একদিনকে ছেলে পুত্রবধূ বাইরে বেরিয়েছেন, তো যখন ফিরেছেন দেখছেন যে মা না আত্মহনন করেছেন, মা আত্মঘাতী হয়েছেন। উনি গলায় দড়ি দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছেন। সেটা তো একটা বিরাট শখ তাদের কাছে। তারা তো যতই কষ্ট হোক না কেন, তারা তো মাকে কখনো ওরকম ভাবেনি, কিন্তু মা চলে গেলেন। এইবারে হচ্ছে তারপরে তার স্ত্রী সন্তান সম্ভবা হলো, তার সন্তান হলো, কিন্তু বলছে যে ওরা নাকি যখন প্রথম বাচ্চাটিকে নিয়ে বাড়িতে প্রবেশ করছে, বলছে বাচ্চাটি নাকি অতিরিক্ত ভারী হয়ে গেছিল খানিকক্ষণের জন্য।
মানে এতটাই ভারী হয়ে গেছিল যে তাকে মানে পুত্রবধূ তো আর মা তো আর হাতে রাখতে পারছে না, বাবাকে দিয়েছে, বাবাও রাখতে পারছে না, মানে এতটাই ভার লাগছে, মানে রাখতে হয়তো পারছে কিন্তু বাচ্চার স্বাভাবিক ওজন অতটা হয় না, মানে মনে হচ্ছে বেশ একটা বোধহয় 15-16 বছরের কাউকে কোলে নিয়ে যাচ্ছে, সেই বিষয়টা হচ্ছে। তো তারপরে তাকে তো কোনো রকমে বাড়ি নিয়ে যাওয়া হয়, কিন্তু ওরা বুঝতে পারেন যে কিছু একটা হয়তো ঘটলো, মানে যেটা হয়তো ঠিক নয়, কারণ ওইটুকু সদ্যজাত শিশুর অত ওজন হওয়া, অত ভার হওয়া সম্ভব নয়। আর এরপরে নাকি মাঝে মাঝেই যারা যাতায়াত করতেন রাস্তা দিয়ে তারা দেখতেন যে বারান্দাতে সেই বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে এক ঝলক দেখা যেত যে সে সাদা কাপড়, সাদা থান পরে থাকতেন, বিধবা মহিলা যেরকম হয়, তো অন্ধকারেও সেটা চোখে যায় যে একদম সাদা ধবধবে কাপড় হলে। তো দিনের বেলা, রাতের বেলা কেউ হয়তো সামনে দিয়ে বাজার করে যাচ্ছে কি অফিস থেকে বাড়ি ফিরছে, এক ঝলক সবারই মনে হতো বারান্দাতে উনি দাঁড়িয়ে আছেন। আর একবার নাকি হয় যে তার পুত্রবধূটি ওই যেরকম থাকে একটা কলতলা থাকে, তো কলতলাতে তো এঁটো বাসন কোসন সমস্ত ধোয়া টোয়া হয়, তো সেইখানে আর ওই পিছন দিকে আবার আর একটা দরজা আছে, কলতলার ওদিক থেকে বাইরে বেরোনোর একটা পিছন দিকের একটা দরজা আছে। তো বলছে যে সেই পুত্রবধূ চিৎকার করে ঘরে পালিয়ে গেছে। বলছে উনি যখন বাসন মাজতে গেছেন তখন দেখছেন যে তার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে আছে, একটা কোণে দাঁড়িয়ে আছে, এবং তিনি আবার ওই পাঁচিলের উপরে উঠে যেন বসেছেন। সেইটা দেখে তো মানে ন্যাচারালি যিনি নেই তাকে দেখছেন যে ওরকম পাঁচিলের ওপরে শাশুড়ি মা বসে আছেন, সরি, দেখে উনি তো মারাত্মক ভাবে ভয় টয়ে পেয়ে চিৎকার চেঁচামেচি করে বাড়িতে ঢুকে পড়েন। তারপরে বলে যে ওনারা এখন তো বিরাট করে তো শান্তি সস্ত্রয়ন করার মতো অবস্থা তাদের ছিল না, তবু কাজটা যতটা পারা তারা করেছেন, কিন্তু তবুও নাকি মানে এখনো নাকি ওদের একটা প্রচলিত মানে সেই আছে, সেই বাড়িও আছে, সেই পরিবারও আছে, ওরাও থাকে ওখানে। এই মেয়েটি খুবই ছোট, ক্লাস 8-এর, ক্লাস 9-এর, তো ওর ওর এই ঘটনাগুলো যখন ঘটেছে ও তখন আরো ছোট, অনেক আগের ঘটনা। তো ও বলে এখনো নাকি কেউ কেউ বলেন যে ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওই ভদ্রমহিলার কে এক ঝলক হয়তো চোখে পড়েছে কারুর। গয়াপিণ্ড দেওয়া হয়নি, গয়াপিণ্ড হয়নি, অতটা ও বলতে পারলো না, অতটা ও বলতে পারলো না, আমাকে বাচ্চা মেয়ে ও যা শুনেছে বাড়িতে আর কি ও বললো। তবে বোধ হয় না জানো তো ভাই, কারণ ওদের অবস্থা নাকি বেশ খারাপের দিক, মানে তাদের গয়া যাচ্ছে তাদেরকেও যদি দায়িত্ব দিয়ে দেয়, দায়িত্ব দিয়ে দেন তাহলেও হয়। হ্যাঁ হ্যাঁ, গয়া করলে আর হবে না, গয়াপিণ্ড হলে আর হবে না। আচ্ছা এটা আমাকে বলো তো যে এই যে আমরা আত্মখননকে তো মহাপাপ বলে জানি, তো সেখানেও কি সেই প্রেত শিলাতে যদি পিণ্ডদান করা হয় সেক্ষেত্রেও কি সে মুক্তি পায়? মুক্তি পায় মানে হচ্ছে, আপনাকে আমি আগের দিনকে বলছিলাম যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তো হ্যাঁ হ্যাঁ, ওই প্ল্যাটফর্ম গুলো মানে ধরুন আমি একটুখানি বেদের ভাষাতে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমরা যখন গায়ত্রী পড়ছি তখন আমরা তিনটে লোকের কথা বলছি, ভূর ভুবস্ব, একদম প্রথমে যেমন গায়ত্রী প্রথমে বলছি তিনটে লোকের কথা, ওটা তো গায়ত্রীর অংশ নয়, ওটা মূলত গায়ত্রী হচ্ছে সূর্যের যে জ্যোতি, সেই ভর্গের উপাসনা করছি আমরা, ভর্গদেবস্য ধীমহি, ভর্গময় সূর্যের যে জ্যোতি, দিব্য জ্যোতি, তার উপাসনা করছি, সূর্যের উপাসনা। তো ভূর ভুবস্ব এই যে তিনটে লোকের কথা আছে, তিনটে অ্যাকচুয়ালি আমাদের যে 14 ভুবন আছে, চতুর্দশ ভুবন তার অংশ। হ্যাঁ, উপর দিকে আছে 7টা, নিচের দিকে আছে 7টা। আমরা যে প্ল্যাটফর্ম আছে এটা হচ্ছে ভূগোলক, ভূলোক, আমাদের নিচে আছে ভূবলোক, এই প্রেতেরাই ভূবলোকে বাস করে। আপনি যখন একে ওয়াবতে পিণ্ডদান করছেন, ভূলোক থেকে সে ভূবলোকে নেমেছে, অধঃপতিত হয়েছে, ভূবলোক থেকে সে ভূলোক, ভূবলোক আর স্বর্লোক মানে স্বর্গ, স্বর্গটা কিন্তু উপরে নয়, এই পৃথিবী আর অন্তরিক্ষের মাঝখানে, এই স্বর্লোক আর ভূলোকের মাঝখানে বাস করে। ত্রিশঙ্কু বলে একজন ছিলেন, মহাভারতের গল্প আছে, ত্রিশঙ্কু কিন্তু এই অন্তরিক্ষে ছিলেন, তাকে পৃথিবীতেও নামতে দেয়নি, স্বর্গেও উঠতে দেয়নি, ওই ত্রিশঙ্কু মাঝখানে ঝুলেছিলেন তার কর্মক্ষয় হওয়া পর্যন্ত। তো
বাকি যেগুলো লোক আছে, এই আমি যে বললাম ভূব ধরুন একদম নিচে আছে, পৃথিবীর থেকে নিচে, পাতাল নয় কিন্তু, নিচে আছে আরো 7টা লোক, অতল, বিতল, সুতল, রসাতল, হ্যাঁ, বিতল, তলাতল, পাতাল, এরকম 7টা লোক আছে। এইগুলো নয়, ভুব, তারপরে ভূলোক, তারপর স্বলোক, তারপরে মহ, জন, তপ, সত্য লোক, এই উপরের 7টা লোক। এইবারে যত আপনার কাজটা পিউরিফাইড হচ্ছে, তত আপনিও একটা করে স্তর পার করছেন। এটা আপনি যদি গল্পের আকারে পড়তে চান, বিভূতিভূষণটা খুব ভালো উপন্যাস আছে, দেবযান। দেবযান ভীষণ ভীষণ সুন্দর। দেবযান আপনি পড়লে বিভূতিভূষণ কিন্তু গল্পের আকারে এই যে সপ্তলোকের স্তরগুলোকে অতিক্রম করা এবং হ্যাঁ কারা হ্যাঁ করতে পারেন সেইটা উনি ব্যাখ্যা করছেন। হ্যাঁ উনি খুব সুন্দর এটা নিয়ে প্রশ্ন করেছিলেন বিভূতিভূষণ, ফলে উনি ওইটা চেষ্টা করছেন গল্পের আকারে ওইটা ব্যাখ্যা করার, যে এই একটি একটি স্তর, যে আমরা এই যে বলছি কর্মের, আপনার একটা প্রশ্ন বোধহয় কেউ করেছিলেন যে হ্যাঁ, এই যে তোমাকে আমি চয়েস অফ, কতগুলো প্রশ্ন দিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সেনোরিটা উনি প্রশ্ন হ্যাঁ হ্যাঁ করেছিলেন হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কর্মের ব্যাপারটা। হ্যাঁ, কর্মের আসলে কি বলছে, কর্মের চয়েসটা তো আপনারই। ধরুন আপনাকে হাতের কাছে যদি গীতা থাকে, আপনি একটু গীতাটার 2য় অধ্যায়টা খুলুন, 62 নম্বর শ্লোক। ওইখানে দেখুন একদম ভগবান ফর্মুলা বলে দিচ্ছেন, ধ্যেয়াত বিষয় পুংসান সঞ্জস্ত উপজায়তে, সঞ্জত সঞ্জায়তে কাম, কামাত ক্রোধা বিজায়তে। হ্যাঁ, ক্রোধাৎ ভবতি বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ স্মৃতির না, বুদ্ধিনাশ, তারপর হচ্ছে ভুলে গেলাম, স্মৃতির ভ্রংশ প্রণশ্যতি। এই কি হচ্ছে, একটা পর একটা স্তর বলে দিচ্ছেন ভগবান, কি করে এগোচ্ছি আমরা। ধ্যাত বিষয় পুনসান, আপনি কাউকে 1 গ্লাস জল দিচ্ছেন, তার মধ্যে কিন্তু আপনার একটা সত্তা আপনি দিচ্ছেন। আমি আপনার বাড়িতে গেলাম, আপনি আমাকে 1 গ্লাস জল দিলেন, আমি বললাম দাদা জলটা দিয়েছেন, জলের মধ্যে গ্লাসে নোংরা লেগে রয়েছে। আপনি কিন্তু হার্ট হবেন, ব্যথা পাবেন ভেতরে। কেন পাবেন? আপনি জলটা এনে দিয়েছেন, গ্লাসটা ধুয়েছেন, আপনি তো দেখতে পাননি নোংরা রয়েছে। ব্যথা মানুষ এই কারণে পায়, ওই যে সামান্য 1 গ্লাস জল দিচ্ছেন, ওর মধ্যে আপনার অহং আপনি একটু দিয়ে দিচ্ছেন। ওই অহং সত্তাটা যদি না দেন, তাহলে কিন্তু আপনার ব্যথা লাগার কথা না। আর ওই অহং সত্তা দিচ্ছেন বলে ওটার যে ফলটা সেটা আপনি পাচ্ছেন। অকর্তা হওয়ার কথা ভগবান গীতাতে এই জন্যই বলছেন, নিমিত্তে মাত্র হব সব্য সাচিন, কথা ভগবান বলেছেন। এইটার একটারই ভগবান একটা কথাকেই বারবার করে নানাভাবে বলছেন। একটা শ্লোক 2বার করে বলছেন, একবার অষ্টাদশ অধ্যায়, একবার 9ম অধ্যায়। সর্বধর্মম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, শরদং আহম ব্রজ। তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। যদি এই অহংটা আমি ত্যাগ করতে পারি, যে আমি আমি দিয়েছি, হতেই পারে নোংরা। এই শিশির ভাদুরী একজন অভিনেতা ছিলেন না, ওনার একটা খুব সুন্দরী হ্যাঁ আছে, হ্যাঁ পরে এপিজে আব্দুল কালামেরও শুনেছি। শিশির ভাদুরীকে, ইংলিশে প্রফেসর ছিলেন, তো শিশির ভাদুরীকে জিজ্ঞাসা করছে নানা রকম শব্দ একটি ছেলে, তো উনি 2-একটা বলেছেন, তারপর দিন বলেছেন যে আই এম নট আ ডিকশনারি। হ্যাঁ, তোমাকে বুঝতে হবে যে মানুষের একটা লিমিট আছে। কিন্তু আমরা কি করি, আমরা যেটা জানি না সেইটা থেকেও আমরা বলি হ্যাঁ জানি বলে একটা জাতা বানিয়ে বলে দিই। কেন বলি? কারণ আমাদের অহংটা ওর মধ্যে ঢুকে আছে। ওই যে আপনার অহংটা, ওই অহংটা দিয়ে কিন্তু আপনি চুজটা করে নিচ্ছেন, বেছে নিচ্ছেন জিনিসটা। আপনি যদি কঠোপনিষদ পড়েন, সেইখানে একটা সুন্দর, আমি আগের দিন নচিকেতার কথা বলেছিলাম, সেইখানে বলছেন শ্রেয়শ্চ প্রেয়শ্চ বিবিনক্তি ধীরা। এই তফাৎটা কারা করছেন, শ্রেয় কোনটা আর প্রেয় কোনটা? যারা ধীর, বিচক্ষণ। চয়েসটা আপনার হাতে। আপনি যে বলছেন না যে আমি, কোনো কেউ কি চাইবে গরিবের ঘরে জন্মাতে, অভাবের ঘরে জন্মাতে? চাইছেন আপনি নিজেই, আপনি নিজেই চাইছেন। এটা শুধু হিন্দুদের নয় কিন্তু, এটা বৌদ্ধদেরও আছে। আমি আপনাকে একটা বৌদ্ধ জাতক বলছি, জাতকের গল্প। অন্নভার জাতক। অন্নভার জাতক হচ্ছে, সেই ছেলেটি ঘোড়ার ঘাস কাটতো, খুবই গরিব, আর কোনদিন ভরপেট খেতে পেত না। সে ওই সারা জীবন ঘোড়ার ঘাস কেটে, পয়সা তার হতো, গরুর জন্য খাবার, ঘোড়ার জন্য ঘাস, এই কেটে পয়সা তার হতো, তার পেট ভরতো না। এই করতে করতে সে রোজ ঈশ্বরের কাছে বলতো যে আমার ঈশ্বর, একটা আমার প্রার্থনা তুমি এই জীবনে পূর্ণ করো। তো করতে করতে যখন সে মারা যাচ্ছে, তখন ঈশ্বর বলছেন যে ঠিক আছে, তুমি পরের জীবনে যখন জন্মাবে, তোমার একটি ইচ্ছা পূর্ণ হবে। তবে তাহলে এই জন্মে কি হলো আমার, আমি তো খেতে পেলাম না। বলে তুমি এর পূর্ব জন্মে তুমি কাউকে এক দানা ভাত দাওনি। গীতাতে ভগবান কিন্তু বলছেন স্বল্পমস্ত ধর্মস্ত ত্রাহত মায়ত ভায়াত। সুকর্ম এবং দুষ্কর্মের জন্য তফাৎ করা হচ্ছে। চয়েসটা
আপনার হাতে। আমি একা খাবো, একা পড়বো, একা থাকবো। দেখবেন স্বামীজি খুব সুন্দর বলছেন, এক্সপ্যানশন ইজ লাইফ অ্যান্ড কন্ট্রাকশন ইজ ডেথ। একদম একদম একদম, না, এটা খুব তো বিখ্যাত কথা। এটাও সেরকম। আপনি যত ছড়াবেন নিজেকে, আপনার সত্তাকে, আপনি এই যে একটা বড় গোষ্ঠী করে নিয়ে সবাইকে নিয়ে গল্প করছেন, এটা একটা পরিবারের মতন হয়েছে। এবার এদের সুখ দুঃখ কিন্তু আপনাকে, আপনি ইনভলভ হন বা না হন, আপনার উপর এফেক্ট ফেলবে, হ্যাঁ, প্রভাবিত করবে ঠিক আপনাকে। ঠিক ঠিক, কারোর কিছু হয়েছে, আপনার দুঃখ হবে, চোখে জল আসবে। একদম একদম একদম। তাই স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ তার কর্মযোগে বলছেন, মানুষ যত উপরে ওঠে তত মানুষের এই হার্টটা এক্সপ্যান্ড হয়। আমাদের নর্মালিও হয়, কিন্তু সেটা আমরা কনসাসলি করছি না। আমি খুব সুন্দর একটা কথা বলি, যেটা সব সাথে বলে থাকি আমি সাইকোলজিক্যালি এগুলোতে, যে ধরুন একটা ছেলে যখন বাচ্চা রয়েছে, তখন সে স্কুলে যাচ্ছে, অঙ্কে 100 পেলে বাবা আমাকে ক্রিকেট ব্যাট কিনে দেবে তো? বাবা কিন্তু বলেন না, তুই অঙ্ক 100 পেলে সেটা তোর ভালো, আমার তাতে কিছু যাবে আসবে না, আমার অফিসে ইনক্রিমেন্ট বাড়বে না। বাবা কিন্তু বলেন, হ্যাঁ দেবো, তুমি অঙ্কে 100 পাও। আর ছেলে ভাবে, আমি অঙ্কে 100 পেলে বাবা মা খুশি হবে, বাবা মা কিছু উপকার হবে, ঠিক ঠিক ঠিক। তাই না? এইবারে সেই ছেলে যখন পাশ করে চাকরি পাচ্ছে, প্রথম স্যালারি পাচ্ছে, তখন কিন্তু সে আমি জামা কাপড় কিনবো ভাবে না। সে ভাবে, মা জীবনে একটা ভালো শাড়ি পরেননি, মাঝে একটা শাড়ি কিনি, বাবার জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়, বাবা একটু মিষ্টি খেতে ভালোবাসেন, এটা জামা নেই। বাবা হয়তো গেলেই বলবেন, এক তুই টাকা খরচা করবে, জামা আনলি কেন, আমার তো অনেক জামা। কিন্তু মনে মনে জানবেন, ছেলে আমার জামা এনেছে। অর্থাৎ কি, তখন প্রথম স্বামীজি বলছেন, ছেলের হার্টটা এক্সপ্যান্ড হচ্ছে, নিজের বাইরে ভাবতে শিখছে। তারপরে কি হলো, একটি অপরিচিত মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো, অ্যারেঞ্জ ম্যারেজ হলে বা লাভ ম্যারেজ হলো, বিয়ে হলো। যাদেরকে আগের দিন পর্যন্ত চিনতো না, মামা শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসে শ্বশুর, ইনলজ, একেবারে অপরিচিত ছিল, এবার তারাকে হসপিটালে ভর্তি করে দৌড়াচ্ছে, পুজোর সময় জামা কাপড় দিচ্ছে, তাদেরকেও বাবা মা বলে ডাকছে, মামা মামি বলে ডাকছে। তার মানে কি, আরো এক্সপ্যান্ড করছে নিজের এক্সিস্টেন্সটা, অস্তিত্বটাকে বাড়াচ্ছে। এর থেকে স্বামীজি বলছেন, এর থেকে যখন সে আরো উপরে ওঠে, তখন নিজের পরিবারের বাইরে ভাবতে শেখে, আমার পাড়ার লোক, আমার গ্রামের লোক, তখন সে নেতৃত্ব দেয়। আরো যখন সে উপরে ওঠে, তখন তার মন আরো সূক্ষ্ম স্তরে যায়, তখন সে সকলের প্রতি ইয়ে করেন। যখন সন্ন্যাসী হন, তখন তারা দুহাত তুলে সকলকে অভয় দেন। সন্ন্যাস নেওয়ার পরে তারা অভয় দেন যে, আমার থেকে গোটা পৃথিবীর কারোর ভয় নেই, আমি কারোর অস্তিত্বে আঘাত করি না। তারা দুহাত তুলে অভয় দেন পৃথিবীকে। কেন করেন? কারণ তারা একটি প্রাণীর থেকে, একটি গাছের থেকে, একটি মানুষের থেকে সকলের সঙ্গে সমানভাবে নিজেকে ভাগ করে নেন। আমি বাঁচবো, তোরাও বাঁচবে, আমারই অস্তিত্ব ওদের মধ্যে। এবং এইখানে আপনার পরের প্রশ্নটার উত্তর আছে, যে মানুষ যে কষ্ট পাচ্ছে, এটা কি ভগবানের ইচ্ছা নয়? এটাও ভগবানের ইচ্ছা, মানুষ কষ্ট পাক। তার কারণ হচ্ছে, যে মুহূর্তে আপনি কষ্ট পেতে পেতে বুঝতে পারবেন, একটা জিনিস আপনি খেয়াল করলে দেখবেন, যে ধরুন আমার যখন কোনো একটা দুঃখ হচ্ছে, আমি ভাবছি আমার মতন দুঃখী পৃথিবীতে কেউ নেই, সবচেয়ে বেশি দুঃখী আমি। তখন আপনি এসে বললেন, জানো ভাই, আমার একটা এরকম কষ্ট হয়েছে। আমি কিন্তু বললাম না আমার দুঃখটা আপনাকে, কিন্তু আমি তখন নিজের মনের মধ্যে তলাপাড়া করছি, যে আমার চাইতে তো আপনার কষ্টটা আরো বেশি। আমি দেখছি আপনার চোখ দিয়ে জল পড়ছে, আমি ভাবছি এই ভদ্রলোক এরকম ভাবে কষ্ট পাচ্ছেন, এ তো আমার চেয়ে অনেক বেশি দুঃখ পাচ্ছেন। তখন দেখবেন অটোমেটিক্যালি নিজের দুঃখটা কম হয়ে যাচ্ছে। এর একটা রিমেডি, কিন্তু সাইকোলজিক্যাল রিমেডি এটা। যে মনে করছে আমার মতন দুঃখী পৃথিবীতে কেউ নেই, তাকে আপনি আর দুটো দুঃখী লোককে দেখান, দেখবেন তার দুঃখ আপনি কমে যাবে। যে ভাবছে আমি বড় অসহায়, আমার খুব দুর্বল, আমার কেউ নেই, তাকে আপনি একটি হ্যান্ডিক্যাপ মানুষকে দেখান, দেখি ও কি করে করছে, তখন নিজে। এই প্রসঙ্গে ভাই আমার একটা ঘটনা মনে পড়ে গেল। মানে ঘটনাটা হচ্ছে খুব যে আমাদের যখন এই বাড়িটা তৈরি হচ্ছে, আমার মা আমাদের এই বাড়িটা দেখেননি। আমার মা শুনেছেন যে জমিটা কেনা হয়েছে, কিন্তু ওই অবধি। তারপরে আমার মা চলে গেছেন, মা এই বাড়িটা দেখেননি। তো বাবা না তখন সমস্ত মানেটাই হারিয়ে ফেলেন, যে আমি বাড়ি করব না। বাবার এটা হয় যে, না আমি বাড়ি করে কি হবে, আমার তো গৃহলক্ষ্মী নেই, চলে গেছে। কারণ মায়েরই বেশি ইচ্ছেটা ছিল, যেরকম হয় গৃহলক্ষ্মীদের বেশি ইচ্ছে থাকে। তো সবাই বোঝালো টোঝালো যে না 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 তুমি করো, ওর তো খুব ইচ্ছে ছিল, তো তুমি ওর সেই ইচ্ছেটা তুমি মর্যাদা দিতে তোমাকে করতে হবে। তো বাবা করলেন।
বাবা যখন করছেন তখন বাবা একজন বা একে ওই কন্ট্রাক্টর যেরকম থাকেন যাকে দেওয়ার, তো সেরকম দিয়েছেন, তিনি তত্ত্বাবধান করছেন বাড়ির। আর যেটা হয় খুব স্বাভাবিক, সব জায়গাতেই হয়, যে তারা ভীষণ ভাবে ঝোলাতে থাকেন যে এই হচ্ছে, যে এই তো হয়ে যাবে, এই তো হয়ে যাবে, এই সমস্ত হচ্ছে। বাবা এক সময় খুব বিরক্ত হয়ে গেছেন, এবং আমি পুরোটা বলবো না, কিন্তু তারা অত্যন্ত বিখ্যাত বংশের একজন, মানে আচ্ছা খুবই বিখ্যাত বংশের। ওই উনি কন্ট্রাক্টরের কাজ করেন, কিন্তু উনি খুব বিখ্যাত এক বংশের ছেলে। তো বাবা তো একদিন খুব রেগে গেল, বললে যে না, এবারে তো একটা কিছু করতেই হবে, যে রোজ আমি কাজ এগোচ্ছেই না, আমি টাকাকে টাকা ঢেলে যাচ্ছি, কাজ এগোচ্ছে না, ঝুলিয়ে রেখেছে। তো বাবা গেল, সেই তার বাড়িতে গেল, সেখানে আমাকে তো নিয়ে যায়নি, আমি তখন অনেকই ছোট। তো বাবা যখন ফিরলো বাড়িতে, দেখলাম না বাবা ভীষণ মুষড়ে আছে, মানে মুখ চোখ একদম কালো করে ফিরেছে। আমি বললাম, কি গো, ঝগড়াঝাটি হলো টলো কি না বাপি? না রে, মনটা, আমার বাবা আমার সঙ্গে পূর্ববঙ্গীয় ভাষাতেই কথা বলতেন মোস্টলি। না রে মনা, মনটা ভালো নাই। কেন, কি হলো তোমার? বলে, আমি তো গেছি তারে দুইটা কথা শুনামু, সমস্ত রেডি টেডি হইয়া গেছি যে আমি ঝগড়া করুম। আমি গিয়া দেখি রে, তার একটা ছেলে, সে হচ্ছে স্প্যাস্টিক আর কি, বলে তার শরীরের বিরাট ডেভেলপমেন্ট, বলে ডেভেলপমেন্ট হইছে, কিন্তু সে কিছুই করতে পারে না, সেই দুমড়াইতাছে মুচড়াইতাছে, এইরকম একটা দৃশ্য দেখা আমি না আর কিছু কইতে পারলাম না তারে। আমি ভাবলাম, ভগবান তারে এইভাবে মারছে, তো আমি কি কমু? তো বাবা বললো, আমি কিচ্ছু বললাম না, আমি শুধু পিসফুলি গিয়ে বললাম, দেখুন ভাই, তাড়াতাড়ি করার চেষ্টা করুন, বুঝতেই তো পারছেন। এসব মানে ভালোভাবেই কথাবার্তা বলে আমার বাবা ফিরে এসেছে, এবং সে ভীষণ দুঃখিত হয়ে মানে প্রায় দুদিন বাবা খুব মুষড়ে ছিলেন, যে এরকম মানে আমি দেখলাম যে আমি কি বলবো তাকে। তো বাবার তো অত দুঃখ নিজের ছিল, কিন্তু বাবা যখন গিয়ে তাকে মানে শাস্তি দেওয়ার মতো করে গেছেন, যে তাকে খুব বকুনি টকুনি দেবে, কি আপনাকে ডিসকন্টিনিউ করে অন্য কাউকে নেবো টেবো, এসব বলতে গেছে, বাবা গিয়ে বলছে যে তার ছেলের অবস্থা দেখে না আমি মুখ দিয়ে একটা কথা বলতে পারলাম না। বলে, আমি ভদ্রভাবে যেভাবে বলে টলে আর কি, যে দেখুন ভাই, দেরি হচ্ছে, আপনি আরেকটু কাজে মন দিন, এই সব বলে টলে চলে এলাম। তো তোমার এই কথাটা শুনেই না আমার এই কথাটা একদম মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে, এই ঘটনাটা, যে ঈশ্বর, হ্যাঁ, তার যে কষ্টটা সে পাচ্ছে, তো আমি তাকে কি দিতে পারি। এবং স্বামীজি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা যখন বলছি না ভগবান, স্বামীজি কিন্তু খুব অসন্তুষ্ট হচ্ছেন যখন ভগবান শ্রীরামকৃষ্ণকে অবতার বলা হচ্ছে। আপনি তো জানেন আমরা চার পুরুষের শ্রীরামকৃষ্ণের ভক্ত। খুব অসন্তুষ্ট হচ্ছেন, উনি চিঠিতে লিখছেন রীতিমতো অবতারের বাচ্চারা, ছোট ছোট অবতারের ছেলেরা, এই বলে ব্যঙ্গ করছেন। উনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ একটা অবস্থান নাম, আমরা একতলা থেকে চারতলা ছাদে উঠছি, আমরা মাটিতে আছি বা রাস্তায় আছি, ভগবান শ্রীরামকৃষ্ণ ছাদে পৌঁছে গেছেন। স্বামীজি নিজে বলছেন যে আমি কত কত জন্ম রাজা গজা অত্যাচারী মেয়ে হয়ে শাসক হয়ে কাটিয়েছি, তার মানে কি আমাদের প্রত্যেকেই এইভাবে যেতে হবে। এবং বলছি এটা শাস্তি। আজকে আমরা এখানে আছি, রাস্তায় আছি, মাটিতে আছি, একদম নিম্ন স্তরে ভূলোকে আছি, ভূলোকে আছি, পৃথিবীতে আছি, আমরাই কিন্তু উপরে একদম সত্য লোকে যাব না। এটা কিন্তু আমি সব সময় বিশ্বাস করি আর বলি, কারণ আমি ওই এতে বলেছেন না গীতাতে ভগবান, যে অর্জুন, তোমার সঙ্গে আমার এটাই তফাৎ, যে আমার প্রত্যেকটি জন্ম মনে আছে, তোমার কিন্তু মনে নেই। আমি জন্ম নিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কিন্তু মনে নেই। আচ্ছা, আমি একটু ভূতের গল্প না বললে এবার আমাদের শ্রোতারা আমাদের পিটাবে। না, একদম একদম, তবে যা পেলাম, মানে যা পাচ্ছি, সাংঘাতিক সাংঘাতিক। সেই জন্য এবার ভূতের গল্প না বললে সমস্যা হবে। না, আমি আপনাকে তিনটে ভূতের গল্প দিয়েছিলাম, সেই একদম একদম। আচ্ছা, আমি ভেবেছিলাম কি যে আজকে আগের দিনকে আমরা যেরকম ভূতের গুলো বলেছিলাম, আজকে অন্য অন্য ভূতের, কারণ গো ভূতের কথা আগের দিন উঠেছিল, হচ্ছে গো ভূত, তারপরে হচ্ছে ঘোড়া ভূত, তারপরে
পানি মুড়া একটা আছে, জলে থাকে, জলের ভূত। এইগুলো ডেফিনেশন গুলো বলবো, কবন্ধ, মামদ, এইগুলো ডেফিনেশন গুলো বলবো। তা যাই হোক, সেটা আজকে আর হবে না, আরেকদিন হবে। আজকে আমি 3টে গল্প আপনাকে বলবো, যে মৃত্যুর পর ফিরে এসে প্রতিশোধ নেয়ার। তার আরে বাবা, একটি গল্প আপনি ইউটিউবে বা ইয়েতে, ফেসবুকে, গুগলে পাবেন। হংকং এর মোস্ট হরার মার্ডার মিস্ট্রি অফ হংকং বললে আপনি এই ঘটনাটা পাবেন। আচ্ছা। হ্যাঁ, এবং ইউটিউবেও প্রচুর এটা নিয়ে ভিডিও আছে। যেমন ওই যে ন্যাশভিল অ্যাপার্টমেন্টস একটা বিল্ডিং এর মাঝে আপনি ফেসবুকে ছবি দিয়েছিলেন, আমি বলেছিলাম যে ওই জানি হ্যাঁ 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 হ্যাঁ। যে ছেলেটি তার মা, বাবা, ভাই, বোন সবাইকে মেরে নিজে সুইসাইড করে। তারপর ওই বাড়িটি হন্টেড হয়ে যায়, এবং সেটা সত্যি, ন্যাশভিল হাউস। তো ওইটার মানে ফাইল আমার কাছে আছে, অনেক পুরনো ফাইল। আমি বলেছিলাম যে আপনাকে দেখাবো হ্যাঁ সময় মতন আমি পেলে। হ্যাঁ 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 হ্যাঁ। আমি প্রথম যে ঘটনাটা বলবো আপনাকে ফিরে আসার, সেটা ভাই, হয়েছিল। ভাই তো মাঝে মাঝে না কথা ড্রপ করে যাচ্ছে গো, মাঝে মাঝে কথাটা ড্রপ করে যাচ্ছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন? এবারে শুনতে পাচ্ছি। আর আরেকটা অনুরোধ তোমাকে, যে আমাদের না অনেক বন্ধুরা এখানে অনেক কমেন্ট করছেন, কিন্তু যেহেতু ধারাবাহিকতা নষ্ট হতে পারে বলে আমি এক্ষুনি কমেন্টগুলো পড়ছি না। কিন্তু তুমি ভাই একটু পরে সময় করে পড়ো, যদি তাদের মনে হয় কোনো উত্তর দেওয়ার আছে তুমি একটু দিয়ে দিও। অনেক আশা করে তারা লিখেছেন। হ্যাঁ, আমি তো তো দেখছি না কিছু এখানে, আমি আমরা দেখতে পাচ্ছি না। আমাদের আমাদের আচ্ছা, যারা যারা লিখছো সবার আমরা না হয়ে গেলে হুম। আমরা সব দেখবো। আর ভাইকে আমি বলে দিলাম, ভাই দেখে যেটার উত্তর মানে ওনার দেওয়ার ঠিক দিয়ে দেবে সময় করে। এখন কেউ যেন দুঃখ পেও না যে তোমাদেরকে দেখা হলো না, তোমাদের ইগনোর করা হচ্ছে। একেবারে তোমাদেরকে ইগনোর করা হচ্ছে না, তোমরা ছাড়া তো এই আসরই নেই। ওনারা না থাকলে আমাদের এটা বেকার হয়ে যাবে, বেকার, একদম বেকার। গল্প হয় না। সবাই মিলে বলছে চায়ের কাপটা থাকলে একটু ভালো হতো। একদম একদম। তো প্রথম গল্পটা হচ্ছে, শুনতে পাচ্ছেন তো দাদা? আমার হ্যাঁ, একটা শুনতে লুজ হচ্ছে। পাচ্ছি। মুর্শিদাবাদের তেহট্ট বলে একটা জায়গা আছে। এই ঘটনাটা মোটামুটি, এটা আমার বাবার বলা, বাবার জানা ঘটনা আর কি। তেহট্টতে একটি মার্ডার হয়। এটা তেহট্ট থানার ঘটনা, তেহট্টতে মার্ডার হয়। তো মার্ডার যে হয়, মার্ডার হওয়ার পরেতে মানে নিখোঁজ হয়ে যায় বডিটা, মানে ওটাকে পাওয়া যাচ্ছে না, অ্যাবসকন্ডিং, পাওয়া যাচ্ছে না। এবার পাশেই তো বাংলাদেশ বর্ডার, বাড়ির লোক বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না যে লোকটা গেল কোথায়। একটা আন্দাজ করছে যে রেশারেশি গ্রামে থাকেই, পার্টি রেশারেশি তো বোধহয় বাম জমানা ছিল, রেশারেশি থাকেই, বা সম্পত্তি নিয়ে তো খুবই থাকে, এর জমি ভেঙে ও ঢুকে যাচ্ছে, ও ফসলও কেটে নিচ্ছে, এসব। মার্ডার হয়ে গেছে হয়তো, কিন্তু গেল কোথায়, মানুষটার বডিটা কোথায়? কিছুতে পুলিশও হয়রান হয়ে যাচ্ছে। তো একদিন বর্ষা বাদলের রাত ছিল, থানা ফাঁকা। তখনকার দিনে থানা তো ফাঁকা, একজন বাইরে একজন কনস্টেবল গার্ড দিচ্ছেন, আর মেজবাবু ভিতরে টেবিলে বসে আছেন। মোটামুটি ফাঁকা থানা। জল কাদার মধ্যে একটি চাষি টাইপের মানুষ, ওনার একটা গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, কাদা মাখা। হ্যাঁ, এবং মনে হচ্ছে যে কাদা মারিয়ে এসেছে অনেক রাস্তা, উদ্ভ্রান্তের মতন, একটু পাগলাটের মতন। ওকে ওই গেটে যে কনস্টেবল আছেন, তিনি বলছেন এই করতে যাবে, বলে না আমার দারোগাবুর সঙ্গে দরকার, মানে মেজবাবুর সঙ্গে দরকার, দারোগাবুর সঙ্গে দরকার। তার মেজবাবু অতটা বোঝেন না, কে অ্যাসিস্ট্যান্ট আর কি ইয়ে আছেন, এসি ছিল না তখন, তো দারোগাই বোধহয় ছিল, আমি জানি না। দরকার, বলেন না ওনারই দরকার, আমি একটা কেসের ব্যাপারে বলতে এসেছি। যাই হোক, অনেক ধস্তাধস্তির পরেতে ভেতর থেকে বলছেন আচ্ছা ওকে আসতে দাও না, বলুক কি বলবে। আমি তখন সে লোক ভিতরে। ভাই, উর্মিদি বলছেন একটু ডান দিক চেপে বসলে ভালো হয়, তোমার একটা সাইড চলে আসছে, তুমি একটু মাঝখানে চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে ঠিক আছে, পারফেক্ট। তো ঠিক ঢুকেছে ভদ্রলোক, লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি গায়ে, দিয়ে টেবিলের সামনে গিয়ে বসেছে। বসে বলছে যে, ও নামটা মনে পড়েছে আমার, বদন মন্ডল। বলছে হুজুর আমি বদন মন্ডলের কেসটার ব্যাপারে এসেছি।
শুনে খটকা লেগেছে। বদন মন্ডলের মার্ডার হয়েছে, খোঁজ পাওয়া যাচ্ছে না, এক সপ্তাহের উপর হয়ে গেল। এখন এটা যারা মেডিকেল পড়েন তারা জানেন যে আমাদের মেডিকেলের প্রথমের দিকে, একদম এমবিবিএস এর প্রথম দিকে দুটো জিনিস পড়তে হয়। একটা মানে গ্রেজ অ্যানাটমি, আর একটা ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজি বলে একটা বই আছে। সে মোটামুটি একটা মহাভারত। এই ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজি যে মানে যারা যখন পড়ানো হয়, মানে মোটামুটি এইটা থেকেই ডিফারেন্সিয়েট করা যায় যে কাকে মার্ডার করা হয়েছে আর কে সুইসাইড করেছে। হোমিসাইড আর সুইসাইডের মধ্যে মেইন যে তফাৎ, এটা এই ফরেন্সিক অ্যান্ড টক্সিকোলজির উপর বেস করে হয়। মানে কাউকে গুলি করে মারা হলে গুলিটা কিভাবে যাবে, আর কেউ যদি ব্ল্যাঙ্ক ফায়ার করে নিজে, তাহলে গুলিটা কিভাবে যাবে। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, তার এই স্পাইনটা কিভাবে ক্র্যাক করবে, আর কাকে যদি মেরে ঝোলানো হয় তার স্পাইন কিভাবে ক্র্যাক করবে। এগুলো তফাৎ আছে। কারো রান ওভার হয়েছে, অ্যাক্সিডেন্টাল রান ওভার, আর কাউকে জোর করে ফেলে দেওয়া হয়েছে, দুটো তফাৎ থাকে। এইগুলোই ফরেন্সিক টক্সিকোলজি পড়লে অসুস্থ হয়ে পড়তে হয়, মানে ভীষণ মেন্টাল প্রেশার পড়ে, আর এত বিভৎস ব্যাপার। মানে আমি প্রার্থনা করবো যেন কাউকে কোনোদিন আপনাদের মধ্যে পোস্টমর্টম রুমে না যেতে হয়। এটা নরক, পৃথিবীর উপর নরক বললে পোস্টমর্টমের রুম, মর্চুয়ারি। ওইটা মানে ওইখানে গেলে মানে মোটামুটি আপনি এক সপ্তাহ কিছু খেতে পারবেন না। যাই হোক, তো এই যে বদন মন্ডলের কেসের ব্যাপারে এসছে, তখন বলছে তুমি বদন মন্ডলের মার্ডার কি জানো? বলছে হুজুর, বদন মন্ডলকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে? বলে হ্যাঁ, বদন মন্ডলকে খুন করা হয়েছে, শুধু না, খুনের ছুরিটা পর্যন্ত বদন মন্ডলের পাশে পোঁতা আছে। মানে তুমি জানলে কি করে? তা বলে হুজুর, যে করেই হোক আপনাকে, এটার পরে আমি আপনাকে বলছি, আপনি একটা প্রশ্ন করেছিলেন যে স্কটল্যান্ড ইয়ার্ডে তারা এই সাইট যেটা কেন, কি করে, কেন লালবাজার বা আমাদের ইয়ে ভবানী ভবন করতে পারে না, আমি সেটা একটু পরে এক লাইনও বলে দিচ্ছি। যে ডাক্তারি ব্যাপারে মেডিকেল ডিটেকটিভস বলে একটা ইয়ে আছে, যে সায়েন্সের দিক থেকে কি করে এগুলো ইয়ে করা হয়। তো আমাদের আইপিসি কোথায় বাধা দেয় আমাদের এই কাজগুলো করতে। তো তুমি কি করে জানলে? বলে হুজুর, আপনি লোক নিয়ে চলুন, আমি আপনাকে জায়গাটা দেখিয়ে দেবো কোথায় বদন মন্ডলকে মাটিতে পুঁতে রাখা হয়েছে, জমির পাশে আলের মধ্যে। নদীর এরকম ঢাল নেমেছে, নদী মানে জল কম আছে নদীতে, সেই পাকের মধ্যে পোতা রয়েছে কোথায়, আমি দেখিয়ে দেবো। রাত্রিবেলা, বর্ষাকাল, জল পড়ছে, বৃষ্টি পড়ছে, গ্রাম, ধরুন আজ থেকে 50-60 বছর আগে। তো একটুখানি দোনো করে পিড়াপিড়ি করছে। করতে করতে কি হয়েছে, যখন খুব পিড়াপিড়ি করছে, হুজুর চলুন, হুজুর চলুন, করতে করতে তখনকার দিনে আমার মনে নেই ঠিক, হয় একটা 100 টাকার নোট অথবা একটা 500 টাকার নোট, কি ছিল আমার এখন মনে নেই, বাবা কি বলেছিলেন, বার করে লোকটাই লুঙ্গির এই কোমরের এখান থেকে, কষির থেকে টাকাটা বার করে টেবিলের উপর রেখে বলছে হুজুর এইটা রাখুন। আর পুলিশ বাবু, মেজবাবু তো রেগে গেছেন, তুমি ঘুষ দিচ্ছ আমাকে? এমনি আমার মাথার ঘাম পায়ে পড়ছে এই কেসটা সলভ করতে, তুমি আমাকে ঘুষ দিচ্ছ? আর এই কেসগুলোর না একজন করে ইনভেস্টিগেটিং অফিসার থাকেন, প্রত্যেকটা কেসে, যে কোনো কেসে একজন করে ইনভেস্টিগেটিং অফিসার থাকেন। হ্যাঁ, বাবুও হতে পারেন বা অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট, থানা অ্যাসিস্ট্যান্ট হতে পারেন, সাব ইন্সপেক্টর হতে পারেন। তো এবার মেজবাবু ডেকেছেন সেই ইনভেস্টিগেটিং অফিসারকে, আপনি একটু যান, দেখুন। সেই ইনভেস্টিগেটিং অফিসার তিনিও একজন এসআই, সাব ইন্সপেক্টর। তিনিও বলছেন যে হুজুর, স্যার আমি এরকম রাত্রিবেলা তো একটু ফোর্স নিয়ে যাই। বলে হ্যাঁ যান। তো এইবারে জিপে করে ওরকম 5-7 জন কনস্টেবল, সঙ্গে ওই এসআই, ড্রাইভার আর বদন মন্ডল। এবারে বদন মন্ডল যখন জিপের মধ্যে উঠেছে, বদন মন্ডলের শরীর থেকে বিশ্রী পচা গন্ধ। তো কনস্টেবলরা নাকের রুমাল দিয়েছে, এসআইও নাকের রুমাল দিয়েছেন, দিয়ে বলছেন যে কি ব্যাপার বলতো বদন, এ তো পচা গন্ধ করার থেকে আসছে, গাড়ির মধ্যে বসা যাচ্ছে না। বলে হুজুর পাক মারিয়ে এসছি তো, ওই জন্য পাক মারালে এমনি পচা, সত্যি পাকের থেকে একটা বিশ্রী পচা গন্ধ ওঠে। আপনি যদি কখনো পানা ডোবার মধ্যে পা দিয়ে ফেলেন, ভীষণ ভীষণ জঘন্য, বুদবুদটা উঠতে থাকে, গ্যাস গুলো উঠতে, মিথেনটা উঠতে থাকে, আর পচা গন্ধ। তো বলছে যে তার জন্য হবে হয়তো, যে আর কিছু বলেননি। এবারে গিয়েছেন, গিয়ে বলছে হুজুর এখান থেকে আর গাড়ি যাবে না, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এসআই আরো ভয় পেয়ে গেছেন। নির্জন ধান ক্ষেত, নদীর পাড়, বৃষ্টির রাত, গরমকাল, বর্ষাকাল, কিন্তু জনপ্রাণীহীন সেই ধুধু মাঠের
মধ্যে নিয়ে যদি 5টা পুলিশ আর একজন এসআই কে মার্ডার করে দেয়, তাহলে তো কেউ জানতেও পারবে না। তো উনি দোনো করছেন। তখন মদন মন্ডল বলছে, হুজুর আমি একা মানুষ, ভয় পাচ্ছি না, আপনারা এতজন পুলিশ আছেন, সঙ্গে টর্চ আছে, আপনাদের কাছে বন্দুক আছে, আর্মস ছিলেন, আপনারা ভয় পাচ্ছেন? তখন ওনার প্রেস্টিজ বলছে, ঠিক আছে চলো। দিয়ে এবারে খানিকটা নিয়ে তারপর মদন মন্ডল দূরের থেকে দেখিয়ে দিচ্ছেন, হুজুর ওই জায়গাটা দেখুন, ওই যে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের গোড়াটা দেখুন, একটু পুড়লেই পাবেন, তো তুমি চলো। না হুজুর, আমার আর যাওয়ার ক্ষমতা নেই, আমি এই পর্যন্তই। মানে বলে, হ্যাঁ হুজুর আপনারা এগোন, আমি এখানেই আছি। বলে, দেরি করবেন না হুজুর, ও ডেড বডি কিন্তু শেয়াল কুকুরে টেনে বের করে ফেলবে, নষ্ট করে ফেলবে। তখন যত দিন যায় না, এই যে বললাম পোস্টমর্টম আপনার ইয়ে করবেন, খেয়াল করবেন, যত দিন যায় একটা ডেড বডিকে, তত তার পোস্টমর্টম করে তার কজ অফ ডেথটা বার করা কঠিন হয়ে যায়, মিউটিলেটেড হয়ে যায়। আর মানুষের পেটের অংশটা সবচেয়ে আগে পচে, নষ্ট হয় সবচেয়ে আগে। ম্যাগটস আছে, পোকা এক ধরনের, তারা মানুষ মারা যাওয়ার 8 ঘন্টার মধ্যে চলে আসে, এবং তারা প্রথম ওই পেটের ভিতর থেকে পচাতে শুরু করে। বিভিন্ন অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড, বাইলস অ্যাসিড থাকে, ওগুলো থেকে পেটের ভিতরে পচতে আরম্ভ করে। ফলে যত মানে সময় যেতে থাকে, তত হতে থাকে, নষ্ট হতে থাকে, প্রমাণ যেগুলো থাকে সে প্রমাণগুলো নষ্ট হতে থাকে। তো যাই হোক, গেছেন গিয়ে এবারে খুব সন্তর্পণে টর্চ জ্বালিয়ে, ওই সেই তখনকার দিনে সে বড় 5 সেলের টর্চ, পুলিশ ওই টর্চ জ্বালিয়ে ওরা কোদাল চালাচ্ছেন, ঝপাঝপ ঝপাঝপ কোদাল চালাতে চালাতে সত্যি সত্যি একটা ডেড বডি ওদের প্রত্যাহার হয়েছে ওখান থেকে। এইবারেতে কনস্টেবলরা তো আর হাত দেবে না, বোধহয় 2-4 জন লেবার টেবার কাউকে নিয়ে গেছিল, তারাই ওই ইয়ে করেছে, ডোম বা এরকম কেউ। যাই হোক, তারা ডেড বডিটাকে ওই কাদার থেকে টেনে উঠিয়েছে। যেই মাত্র কাদার থেকে টেনে উঠিয়েছে, টর্চটা যে মেরেছেন এসআই, ওইখানেই পড়ে অজ্ঞান হয়ে গেছেন মদন মন্ডল নিজে। তার হাতে তখন ওই টাকার নোটটা ধরে, যেটা ঘুষ দিতে চাইছিল থানা। কি সাংঘাতিক! মানে যেহেতু পুলিশ দিশাহারা হয়ে গিয়েছে এবং ওর প্রেতটা ওখানে ঘুরছে, ও একটা গতি করতে পারছে না, সেই জন্য ও প্রাণপণ ইয়ে করে শরীর ধারণ করে এসে পুলিশকে দেখিয়ে দিল যে ওকে কোথায় পোতা হয়েছে, মারা হয়েছে। এবং যেহেতু ওকে পাওয়া গেল, পাশেও ছুরিও ছিল, ছুরি এবং ইয়ে পাওয়া গেল, মার্ডার ওয়েপন পাওয়া গেল। এবং ওই যে বললাম আপনাকে ফরেন্সিক টক্সিকোলজি এখানে কাজে লাগে, যে ছুরিটা যে মেরে মারা হয়েছে, ওই উল্টোটা দেখে বোঝা যায়, ফ্যাটাল উল্টা দেখে বোঝা যায় ও নিজে ছুরিটা বসিয়েছে নাকি ওকে ছুরি বসিয়ে নিয়েছে। এই একটা গেল। এই এ প্রসঙ্গে এটা খুব মজার ঘটনা বলি, এই ফরেন্সিক টক্সিকোলজি এটা খুব মজার ঘটনা বলি। এটা কিন্তু ভূতের নয়, এটা মেডিকেল ডিটেকটিভসরা কি করে কাজ করেন সেটা একটু আন্দাজ পাবেন। এটা একটা খুব জটিল কেস আর কি, দিল্লি পুলিশের। হ্যাঁ, তো ঘটনাটা মোটামুটি 1995 এরকম সময়কার। এটাও মানে আমার কাছে ওই ইনফরমেশন ওই ফাইলস হিসেবে এসেছিল, এক্সেপশনাল কেস হিসেবে আসে। তো রুগীদের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রেও তাই হয়, ক্রাইমের ক্ষেত্রেও তাই, এক্সেপশনাল কেসগুলো আলাদা ফাইল হয়। তো দুটো মার্ডার হয়েছে একটা বাড়িতে, একটা মানে সেই বাংলো বাড়ি আর কি, আমাদের ওইগুলোকে বলে ডুপ্লে বাংলো, আপনি জানেন ডুপ্লে বাংলো। ডুপ্লে বাংলো লক, আন্ডার লক অ্যান্ড কি, লক ঘরের মধ্যে দুটো মার্ডার হয়েছে। এবং সেই বডি দুটো যখন পোস্টমর্টেম করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে যে আগে মার্ডার হয়েছে তাকে তো ঠিক আছে, সে আগে মার্ডার হয়েছে, আর যে পরে মার্ডার হয়েছে তাকে ফায়ার করা হয়েছে, গুলি করা হয়েছে, দুটো ফায়ার করা হয়েছে, কিন্তু ঘরে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। বা রিভলভার আর পিস্তল তো আলাদা, রিভলভার অন্য কারো আঙুলের ছাপও নেই। একটা রিভলভারে, সেই রিভলভারটা যে প্রথমে মার্ডার হয়েছে তার হাতেরই ছাপ, অথচ দ্বিতীয় আরেকজন মার্ডার হয়েছে একই রিভলভার থেকে, একই গুলি। কারণ গুলিটার থেকে যে গুলিটা যে ভেদ করছে, ওই যে পেনিট্রেট করছে,
ওই পেনিট্রেটটা থেকে বোঝা যায় যে কোথা থেকে কত দূর থেকে ফায়ার করা হয়েছে এবং কোন ধরনের গুলি কোন ধরনের অস্ত্র থেকে, রিভলভার থেকে, পিস্তল থেকে, কিসের থেকে, কোল্ড, নানা রকম আছে কিসের থেকে। তো অদ্ভুত হচ্ছে যে যে আগে মার্ডার হয়েছে সে কি করে পরের লোকটিকে মার্ডার করেছে? মার্ডার হয়ে গিয়েছে অলরেডি, পরের লোককে তাহলে মার্ডার করলো ওকে? মানে দিল্লি পুলিশ মাথার চুল ছিঁড়ছে, এই রহস্যের সমাধান নেই। আমরা সব ঘর লক কি ওই দুজন ছাড়া দ্বিতীয় কোনো লোক নেই, কোনো কোথাও চিহ্ন নেই। দুজন কফি খেয়েছে, দুটো কাপ রয়েছে, দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে, ঠিক আছে, ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই। তাহলে প্রথম যে মার্ডার হয়েছে, যাকে প্রথম গুলি করা হয়েছে, সে তাহলে যে ক্রিমিনাল যে গুলি করেছে প্রথমে, তাকে মারলো কি? তো এই জন্য বলছি মেডিকেল ডিটেকটিভসরা এখানে আসেন। তারপরে ডাক্তার যারা এই ডিটেকটিভদের যারা সাহায্য করে, পুলিশকে সাহায্য করেন, তারা এখানে তারা আসেন। এবারে তারা কি করলেন, তারা ওই যে ফরেন্সিক টক্সিকোলজির কথা, উন্ড গুলো দেখে দেখে তারা বার করলেন যে এটা অদ্ভুত কেস, এটা ওয়ান অ্যামং দ্য 1000। ওই যে লোকটি মার্ডার করেছে ক্রিমিনালটি, সেই ক্রিমিনালটি দুজনেই প্রচুর নেশা করে মদ খেয়েছে। এবার মদ খেয়ে কথা কাটার টাকা দেনা পাওনার ব্যাপার ছিল, প্রচুর টাকা, বোধ হয় 80 লাখ কি 1 কোটি এরকম টাকার ব্যাপার। তো 1995 এর সময় ও কি করেছে, একে গুলি করেছে, গুলি করার পরে তো পড়ে গেছে, একদম ব্ল্যাঙ্ক শট ফায়ার করেছে, পড়ে গেছে, পড়ে মারা গেছে। হচ্ছে তো মাতাল, দুজনেই তো মাতাল ছিল, ও তো মাতাল। ও কি করেছে, একে যে গুলি করেছে, গুলি করে গুলিটা যাতে মানে ওটা যাতে সুইসাইড মনে হয়, ওই যে রিভলভারটা ওর হাতে ধরিয়েছে, ধরিয়ে রিভলভারের মাথাটা ওই যে মারা গেছে মাথা দিয়ে, তবে তো ওটা সুইসাইড মনে হবে। তা না করে মাতালটা কি করেছে, ও উল্টো দিকে ওর দিকে নিজের দিকে করে দিয়েছে। ওরে এবারে ওইখানে তো সে মাতাল, তো ফুল ফুল মাতাল অনেকগুলো স্টেজ আছে, মানে কোথাও সে কাঁদে, কখনো সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আমার কিছু হলো না, আমি মহাপাপী, সব করে থাকে, এগুলো সব স্টেজ আছে মাতালদের। তো ও কি করেছে, ওই বন্দুকটার নলটা সোজা তার দিকে করা, আমাকে মারবি, আমার টাকা দিবি না, ইত্যাদি নানা রকম গালাগাল দিয়ে আমাকে মারবি, মার দেখে এই তো তোকে শুইয়ে দিয়েছি, ফেলে দিয়েছি, মার আমাকে কিরম মারবি। আর এদিকে কি হচ্ছে, যাকে মার্ডার করা হচ্ছে তার ধীরে ধীরে রিগার মর্টিস হচ্ছে, রিগার মর্টিস হতে শুরু করেছে। মানে ও কতক্ষণ সময় নিয়েছে, রিগার মর্টিস কিন্তু 4 ঘন্টার আগে হয় না। হ্যাঁ 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 হ্যাঁ। এবার তার মানে কতক্ষণ সময় নিয়েছে এই নাটক করতে। এই যে রিভলভারটা ধরা এরকম, ও তো ফুল লোডেড রিভলভার, একটা শুধু গুলি খরচ করেছে, 5টা গুলি তখন আছে, লোডেড রিভলভার অন করা, সেফটি ট্রিগার অন করা। এই যে ধরে ও মরে গিয়েছে, ওর তো আস্তে আস্তে রিগার মর্টিস হচ্ছে, তো হাত এরকম শক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হ্যাঁ 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 হ্যাঁ, এরকম ট্রিগারটা টান পড়ছে, ও বাবা, জমে গেছে হাতের মধ্যে রিভলভারটা। আর ওই সোজা একটা ব্ল্যাঙ্ক ফায়ার, ওকে ওকে পেনেট্রেট করে দেয়ালে গিয়ে লেগেছে গুলিটা। কি সাংঘাতিক! বললাম তো 1 in a 1000 ঘটনা এটা। মানে হাতটা ওই শক্ত হতে 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 গিয়ে ট্রিগার এটা চাপ ফেলেছে। হয়ে গিয়ে ওটা লেগেছে। যাই হোক, আমাদের আরেকটা ভূতের গল্প আপনাকে বলার ছিল। তবে এটা সাংঘাতিক গল্প, মানে গল্প হলেও সত্যি, কিন্তু এটা সত্যিকারের বলেও সত্যি, মানে গল্পের মতন সত্যি। তো এটা একটা মজার ইয়ে আছে, আমি এখানে আপনাদের এই বারাসাতের কাছে আমডাঙ্গা বলে একটা মঠ আছে, মন্দির আছে, কালী মন্দির, খুব নাম করা। তো সেখানে বেড়াতে গিয়েছি, সেখানকার কয়েকজন লোক ছিলেন, আপনাদের স্পিকার ছিলেন বিধানসভার হাসিম আব্দুল হালিম, হয়তো আপনি জানেন। হাসিম আব্দুল হালিম ছিলেন ভদ্রলোক, তিনি আমাকে এখানে নিয়ে গিয়েছিলেন। সেই ভদ্রলোক আমাকে বলছেন যে আপনার একটা অভিজ্ঞতা বলুন এরকম। তো ওদের ওই মন্দির ঢুকতে একটা পুকুর আছে, সুন্দর বাঁধানো একটা বড় পুকুর আছে, আর এলাকাটা মুসলিম প্রধান এলাকা। তো গ্রামের প্রচুর মানুষ এসছেন আমার সঙ্গে দেখা করতে, তারা সব বসে আছেন, তার মধ্যে আমি গল্পটা বলেছি। তো তারপরে দীর্ঘদিন ধরে ফোন করলে ভদ্রলোক বলতেন যে গ্রামের লোকেরা এখনো বলে ওই যে ছেলেটা এসেছিল না, সে খুন করার গল্প বলেছিল। আমার আইডেন্টিফিকেশন মার্ক হয়ে গেল গল্পটা, গল্প বলেছিল। তো যাই হোক, দ্বিতীয় গল্পটা হচ্ছে বীরভূমের একটা গ্রামের গল্প।
তো গল্পটা খুব প্যাথেটিক। যেহেতু আপনি বলেছেন মৃত্যুর পর ফিরে আসার, ওই জন্য এই ঘটনাটা বলছে, গল্প নয়, সত্যি ঘটনা। তো যে মেয়েটির ঘটনা, সেই মেয়েটিকে দেখতে খুব একটা ভালো ছিল না, এবং আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। বড়দাদা নিজের মেয়ের মতন ভালোবাসতেন। বড়দাদাই খুব কষ্টের সৃষ্টে, বড়দাদা স্কুল মাস্টার, খুব কষ্টের সৃষ্টে বড়দাদা মেয়েটির বিয়ে। কিন্তু যাদের সঙ্গে বিয়ে দেন তারা মানুষ ছিল না, মানে নরপশু বললে যা বোঝায় তাই। তারা অত্যন্ত অত্যাচার করে, নানা রকম করে, মেয়েটি দেখতে ভালো না, বাপের বাড়িতে সেরকম জোর নেই, বড়দাদারও সেরকম ইয়ে নেই, খুব অত্যাচার করে মেয়েটিকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। আহারে। হ্যাঁ, এবং সেটা খুব প্যাথেটিক ভাবে, মানে বস্তার মধ্যে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারে। ওই যে ও যন্ত্রণা পেয়ে মরেছিল মেয়েটি, এরকম একটি ঘটনা না, আপনি যদি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ইয়ে শোনেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনের একটা ঘটনা আছে। মানে ওনাকে ভূতের গল্প বলতে বলে, ওনার জীবনে উনি খুব ভূতে বিশ্বাস করেন শীর্ষেন্দু হ্যাঁ, মুখোপাধ্যায়। হ্যাঁ, হ্যাঁ, শুনেছি। মানে একটা হোটেলের গল্প বলেন খুব। ওনার যদি জীবনে বলেন, উনি একটা বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ির মেয়েটিকেও নিজের বোনের মতন ভালোবাসতেন। সেই মেয়েটিও ওইভাবে মারা যায় এবং সে তারপর ফিরে আসতো। ওনাকে উনি বহু জায়গায় বলেছেন। তো এই আচ্ছা। মেয়েটি পরেতে কি হলো, আমি কিন্তু কারোর কমেন্টই পড়তে পারছি না। না, আমিও স্ক্রোল হয়ে যাচ্ছে, আমি পরে সবারটা পড়বো, সবারটা পড়বো। হ্যাঁ, ইয়ে মারা যাওয়ার পরে এইবারেতে দাদাও গরিব, তারপরে হচ্ছে এমন কোনো ব্যাকিং নেই, পুলিশ কেস হয়েছিল, কিন্তু ছেলের বাড়ি প্রচুর টাকা পয়সা দিয়েছে, কেসটা মিটিয়ে এবং ছেলে দ্বিতীয় বিয়ে ব্যবস্থা করলো, এবং বিয়েটা হয়েও গেল। গ্রামের দিকে তো অনেক ওরকম গরিব মেয়ে থাকে যাদের বাবা মা পার করতে পারলে বেঁচে যায়, বিয়ে হয়েও গেল। তো বিয়ে হয়ে যাওয়ার পরেতেও ওই যে মেয়েটি মারা গিয়েছিল, রাত্রি হয়ে ওই বাড়িটিতে ভীষণ জোরে টিউবওয়েল পাম্প করছে, ধাই 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 করে টিউবওয়েল পাম্প করছে। হ্যাঁ, জল ভরা বালতি অনেকটা উঁচুতে উঠলো, দেখছে ঘরের থেকে লোকেরা, বেরোতো না ভয় কেউ। অনেকটা জল ভরা বালতি, মনে হচ্ছে কেউ টেনে নিয়ে যাচ্ছে জল ভরা বালতি, 20 লিটারের বালতি, 25 লিটারের বড় বড় লোহার বালতি, কেউ টেনে নিয়ে উপরে তুলে নিয়ে ছেড়ে দিল। বাথরুমের দরজা ধড়াম ধড়াম করে পড়তে লাগলো। হ্যাঁ, মানে এইগুলোকে ইউরোপের পোল্ডারজিস্ট বলে, আপনি হয়তো জানেন। পোল্ডারজিস্টরা কিন্তু এরকম উৎপাত করে, এবং হ্যাঁ, 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 একদম। মধ্যে এই জিনিসটা আছে। ওরা যদি আপনার কোনো কারণে অসন্তুষ্ট হয়, তাহলে কিন্তু ভীষণ রকম ওরা অত্যাচার করে পোল্ডারজিস্টরা। আপনার চেয়ার আছড়িয়ে ফেলে দেবে, আপনার বইপত্র ছিঁড়ে ফেলে দেবে, ঘরের জিনিসপত্র ডিশ দিতে ফিশ সব ভেঙে ফেলে। হ্যাঁ। অনবরত বাসন ফেলতে থাকবে, ভীষণ রকম। তো ওই হতে হতে কি হলো, ওই বাড়িটা শেষ পর্যন্ত ছেড়ে দিল, কিন্তু এর কোনো সুরাহা হলো না। ওই বাড়িটা ছেড়ে দিয়ে ওরা অন্য জায়গায় চলে গেল, কিন্তু মেয়েটি প্রাণপণ চেয়েছিল যে এটা একটা কিছু ব্যবস্থা হোক, এরা শাস্তি পাক, কিন্তু কিছুই আর হলো না শেষ পর্যন্ত। এবং সবসময় যে হবে, আপনি যে বলছেন না যে এরা ফিরে আসে, ফিরে আসে, চেষ্টা করে ফিরে আসার। কারণ একটা জিনিস খুব সত্যি তো, যে এটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাচ্ছে জীবনটা, তার তো এটা প্রত্যাশায় ছিল না, জীবন একদমই আমার শেষ তাই। হয়ে যাবে, একদমই তাই। ভাবতে চাইছিল। তো শেষে আমি সেটাই বলবো, যে হংকং এর যে ঘটনাটা, সেটা বসে ফিরে এসে কি করে প্রতিশোধ নিয়েছিল, হংকং এর ঘটনাটা আপনি ইউটিউবে পাবেন, মোস্ট হরেবল মার্ডার মিস্ট্রি অফ হংকং বলে আপনি পাবেন। মেয়েটি আচ্ছা। খুব দুঃখী। হ্যাঁ, খুব, এটা আমরা অনেক আগে জেনেছিলাম, কিন্তু পরে এখন ইউটিউবে প্রচুর লোকেরা পডকাস্টে, তারপরে স্পুকি স্টোরিজে বলছে। মেয়েটি খুব দুঃখী, অনাথ ছিল, এবং ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছিল। 18-19 বছরে গিয়ে কি করেছে, কি উপার্জন করবে, সবচেয়ে সহজ যেটা আদিম ব্যবসা, শরীর ব্যবসা, সেটাতে নেমে যায়। এবং এই শরীর ব্যবসাতে নেমে এক ড্রাগ পেডলারের সঙ্গে ওর পরিচয় হয়। ড্রাগ পেডলারের সঙ্গে পরিচয় হওয়ার পর ড্রাগ পেডলারেরও রক্ষিতা হিসেবে, কেপ্ট হিসেবে থাকতে লাগে। সেই ড্রাগ পেডলার ওকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছিল, এবং মোটামুটি একটা ল্যাভিশ লাইফ লিড করতো। সে ল্যাভিশলি বেঁচে থাকতো, ভালো থাকতো, টাকা পয়সা ছিল। ড্রাগ পেডলার একদিনকে কি করলো, তার একটা লামসাম অ্যামাউন্ট অফ মানি, ধরুন $4 লাখ বা এরকম $40,000 এরকম একটা ডলার। সে, এই ড্রাগ পেডলার কিন্তু ভীষণ টাকা পয়সার ব্যাপারে খুব সরেস ছিল, মানে ও টাকা পয়সা কাউকে বিশ্বাস করতো না। এই মেয়েটি কোনোভাবে জানতে পেরেছিল ড্রাগ পেডলার ঘরে ওরকম একটা বিরাট লামসাম অ্যামাউন্ট অফ মানি এনে রেখেছে। মেয়েটি সেটি চুরি করে। কপালের ফের হোক বা লোভ হোক,
যাই হোক, মেয়েটিটা চুরি করে। সরি, ডার্ক পেডলার এবং তার বন্ধুরা মিলে মেয়েটিকে ঘর তুলে নিয়ে গিয়ে নিজেদের ফ্ল্যাটে আটকিয়ে রেখে বোধহয় 1 মাস কি 3 মাস ধরে অত্যাচার করে মেয়েটিকে হাত পা বেঁধে রাখতো 24 ঘন্টায়, এবং সেইভাবে মারধর করতো, অমানসিক অত্যাচার করতো, ধর্ষণ করতো, যখন যার ইচ্ছে হতো উলঙ্গ করেই রাখা হতো, বা পশুর মতন করে তাকে রেখেছিল, এবং সেটা তাকে হত্যা করে। হত্যা করে তার শরীরের বেশিরভাগ অংশগুলোকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে সেগুলো শরীরের বিভিন্ন কুকুর দিয়ে খাইয়ে দেয়। তারপর থেকে ওই বিল্ডিংটা, অ্যাপার্টমেন্ট, পুরো ফ্ল্যাট বিল্ডিংটাই, অ্যাপার্টমেন্টটাই হন্টেড হয়ে যায়। এবং পুলিশ যখন কেস শুরু করে, কেস শুরু করার পরে ওরা আবার কি করেছিল, ফর্মালডিহাইডের মধ্যে কিছু অর্গ্যানস মেয়েটা বোতলে করে রেখে দিয়েছিল। এইবারে পুলিশ যখন মেয়েটাকে পাচ্ছে না, এরকম সবাই বলছে যে এরকম 4 তলায় ওঠা যাচ্ছে না, বিশ্রী পচা দুর্গন্ধ আসে, দেখা যায় একটা মিউটিলেটেড বডির একটা মেয়ে, স্ট্রিপ্ট নেকেড, সে ওরকম দাঁড়িয়ে আছে, তার চোখ বলে বেরিয়ে আসছে, হ্যাঁ, দাঁতটাও মুখে নেই, সমস্ত রক্তাক্ত, এই হাত অর্ধেকটা কেটে ভেঙে ঝুলে পড়েছে, সে ওখানে দাঁড়িয়ে আছে, বা লিফটের মধ্যে রয়েছে। পুরো বিল্ডিংটা অ্যাবেন্ডেন্ড হয়ে যায়। পুলিশ কেস করে এবং বোধহয় এবং ইয়ে করে, ইনভেস্টিগেশন চলতে থাকে। তারপরেতে কোর্টে কেসটা উঠলো এবং এই জ্যাক পেডলার এবং তার যে বন্ধুরা ছিল, ওরা 6 জন না 7 জন, তাদেরকে ধরা হয়। এবং সেইখানেতে সাক্ষীরা সাক্ষী দেয়, হ্যাঁ, এদের সঙ্গে মেয়েটা এরকম ছিল, সম্পর্ক ছিল, আমরা দেখেছি। ওই ফ্ল্যাট বিল্ডিং যারা থাকতো তারা বললো যে হ্যাঁ, মেয়েটাকে এরা খুব অত্যাচার করতো, আমরা চিৎকার শুনেছি, কিন্তু ওর ভয় কিছু বলতে পারতাম না। সাক্ষী দিল এবং তার ফলেতে বোধহয় ওই 6 জনের ফাঁসির আদেশ হয়। তো আশ্চর্য হচ্ছে যে যখন ওই ক্রিমিনালদের পক্ষে যে উকিল রয়েছেন, সে যখন ক্রস করছেন এই ইয়েকে, পাবলিক প্রসিকিউটরকে, তখন কিন্তু সমস্ত ঘরটা একটা অদ্ভুত একটা আবহাওয়া হয়ে গেল। কোর্টের আলোগুলো জ্বলছে, নিচ্ছে, ফ্যান গুলো অফ হয়ে যাচ্ছে, অন হচ্ছে, দুলছে, হ্যাঁ, এবং একটা অদ্ভুত, সকলের একটা কেমন একটা আনক্যানি ফিলিং হচ্ছে। এবং তারপরে যখন জজ, যে বোর্ড অফ জুডিস ছিলেন, তারা যখন এদেরকে বললেন যে ঠিক আছে, এদেরকে ইয়ে দেয়া হচ্ছে, ফাঁসির অর্ডার দেওয়া হলো, এরকম যখন ইয়ে করলেন, তখন আবার সব নর্মাল হলো। কিন্তু ওই যে অর্গান গুলো মেয়েটার যে ফর্মালিহাইডে ডোবানো ছিল, সেইগুলো থেকে বিশ্রী পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। এতদিন কিন্তু বেরোয়নি, নর্মাল ছিল, বিশ্রী পচা দুর্গন্ধ বেরোতে লাগলো। তো যাই হোক, কেসটা ইয়ে হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, কিন্তু ওই অ্যাপার্টমেন্টটায় আর কেউ থাকতে পারতো না। ও, আমার যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে, এই যে মানে কি করে এই পুলিশরা কেসটা ইয়ে করলো, এটা হচ্ছে যে একটি ভদ্রমহিলা অফিস থেকে ফেরার সময়তে প্রায় দিনই দেখতে পেতেন যে একটি ওরকম অর্ধ উলঙ্গ, মিউটেটেড বডি একটি মেয়ে তার সামনে দাঁড়িয়ে কিছু বলতে চাইছেন। তিনি তো ভীষণ ভয় পেয়ে যেতেন, একটা হরিবল ব্যাপার, তিনি দৌড়ে চলে যেতেন। তারপর মেয়েটিকে রাস্তায় দেখতে পেতেন না, স্বপ্নে আসতে শুরু করলো মেয়েটি, এসে তাকে বলছে যে আমাকে তুমি ব্যবস্থা করো, নাহলে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। তারপরে ওই ভদ্রমহিলা ওই ট্রান্সের মধ্যে গিয়ে 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 ওই ভদ্রমহিলা বলছেন যে একে এইভাবে অত্যাচার করা হয়েছে, একে এইভাবে মারা হয়েছে, এই এই জায়গাতে এই প্রমাণগুলো আছে, এভিডেন্স গুলো এখানে এখানে আছে। এবং উনি পুলিশে গাইড করছেন। প্রথমে পুলিশরা অ্যাকসেপ্ট করেনি, বারবার ভাগিয়ে দিয়েছেন, তখন পুলিশরা কিছু ক্লু পাচ্ছে না, কেসটা ক্লোজ করে দিয়েছে। তারপরে এই মহিলা ইনসিস্ট করাতে, বারবার করে মহিলা বলছেন আমি থাকতে পারছি না। প্রথমে পুলিশরা ভেবেছেন যে পাগল ফাগল হবে, তারপর যখন মহিলা বলছে আমি থাকতে পারছি না, এই মেয়েটা বারবার করে আসছে আমার কাছে, আমার রাত্রিগুলো দুঃস্বপ্নে ভরে দিয়েছে, কিন্তু কোনো লিঙ্ক নেই, কিন্তু এই মহিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার যত মনে পড়ছে, বা হয়তো ছিল, ওই 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 ড্রাগ পেডলারের হয়তো এও একজন কেপ্ট ছিল, এরকম কিছু একটা ব্যাপার হয়তো ছিল, আমার মনে নেই এখন। যাই হোক, সেই মহিলা বলছেন আমি তো কিছুতে ইনভলভ নই, আমাকে কেন দেখাচ্ছ, মানে তোমার জন্য, তোমারই আমাকে এরকম করেছে, তুমি এটা দিয়ে করো, সলভ করো। এটা ডিটেলসটা আপনি ওই সার্চ করলে পেয়ে যাবেন। তো মোটামুটি এইটা হচ্ছে এই যে ওরা সবসময় পারে না, সেই যে তীব্র ইচ্ছাটা ফিরে আসা, এবং ফিরে এসে কাউকে মাধ্যম লাগবে, মিডিয়া লাগবে। ধরুন
আপনি আপনার একটা ঘটনা বলেছিলেন না, যে আপনি আপনার অজান্তে আপনি একটা চ্যানেল তৈরি করেছেন নিজের মধ্যে, একদম একদম একদম। এবং সেটা কেন হচ্ছে, কিন্তু আপনি জানছেন না যে কে আসছে, কে পেন্সিলটা দোলাচ্ছে, বা আপনি যে কথাটা বলছেন সেটাকে, যে আপনার যে খুব আদরের দিদি ছিলেন তিনি যেটা ভাইবটা ধরতে পেরেছিলেন, হুম 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 হুম। এটা কিন্তু আমি বলবো কি, ওটা কিন্তু পজিটিভ এনার্জি ছিল না। না, সেটা তো বলেছিল যে একদম পজিটিভ ছিল না। ছিল না বলতে ও প্রথমে কি হচ্ছে, আপনার ছোট ছোট ইয়েগুলোকে ও সাকসেসফুল করে দিয়ে গুলোকে ও আপনার নিজের, মানে আমাদের ভাষায় বলে আবেশ মেলে নেওয়া। আবেশ আবেশ মানে হচ্ছে কি বলবে, যে একটা সিজনের মতন, হ্যাঁ, স্পেলের মধ্যে, স্পেল বাংলায় বাংলায় কি বলে স্পেলকে, যাই হোক, ওই নিজে বশ বশ করে দেওয়ার মতো। বসে নেওয়া, সেই স্পেলের মধ্যে নিয়ে আসছিল আপনাকে। আপনি দেখবেন একটা অ্যাডিকশন চলেছে, খুব ভালো লাগছে, খুব একটা ভালো লাগছে বসতে, এটা নেশার মতন হয়ে যায়। এবং এই জন্য যারা সিয়ান্সে বসে, যারা প্রেত চক্রে বসে, তাদের যারা মিডিয়াম থাকেন তারা হয় বেশি দিন বাঁচেন না, নালে পাগল হয়ে যান। কারণ এটা কি, যে ধরুন আপনার একটা মানে এই আইডিয়া, একটা আপনার চেহারাটার একটা ইমপ্রেশন আমার মধ্যে আছে, দাদাকে এরকম দেখতে, সোমশুভদাকে এরকম দেখতে, আমার একটা চেহারার ইমপ্রেশন আমার মধ্যে আছে, আমার পার্সোনালিটি, আমার চেহারা সব মিলিয়ে একটা ইমপ্রেশন আপনার মনে আছে। ফলে আপনি আমাকে আইডেন্টিফাই করতে পারেন। আমি যদি আপনার সঙ্গে গড়িয়াহাটের মোড়ে দেখা হয়, আপনি তিন ভাই কোথায় যাচ্ছ, বা আমি বলবো দাদা আপনি কোথায় চলছেন, তাই না, এই আপনি চিনতে পারবো না। কিন্তু আপনি তো প্রেতকে যতক্ষণ না সে আপনার সামনে শরীর ধারণ করছে, আপনি চিনতে না। ফলে আপনি যাচ্ছেন এক্স কে, আপনি জানেন এক্স ভালো, ওই চ্যানেলটা তৈরি হয়ে গেছে, ওয়াই ঢুকে পড়তেই পারে। হ্যাঁ 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 হ্যাঁ। বিপজ্জনক হচ্ছে যে, ধরুন আপনি এমন একটা লোকের কাছে গেছেন যে আপনাকে বলছে আমি আপনাকে কৃষ্ণ দর্শন করিয়ে দেবো, সাধক বিজয় কৃষ্ণ গোস্বামীজি, ভগবান বিজয় কৃষ্ণ গোস্বামী খুব অনেক ওপর তোলার তো, হ্যাঁ, বিরাট বিরাট। কাছে একজন আসছেন, তিনি আমার কাছে, আমার সঙ্গে ওই গোসাইগণের কয়েকজন খুব বড় সাধু আলাপ ছিল, পরিচয় ছিল, তাদের বলা গল্প এটা। গোসাইজির কাছে একজন আসছেন, বলছেন আমি এরকম কৃষ্ণ ঠাকুর দেখলাম। গোসাই বলছেন, তুমি কৃষ্ণ ঠাকুর দেখেছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি চাইলে দেখতে পাবে? বলে হ্যাঁ, আমি চাইলে আবারও দেখতে পাবো। বলে যেই মাত্র ভগবানকে তুমি দেখতে পাবে, তুমি কৃষ্ণ মন্ত্র জপ করতে শুরু করবে, তোমার দীক্ষার মন্ত্র আছে, গুরু দেয়া মন্ত্র আছে, ওটা জপ করতে শুরু করবে, তারপর দেখবে কি। এবার তাই হচ্ছে, পরের দিনকে যেই মাত্র উনি জপ করতে শুরু করেছেন, অমনি সে কৃষ্ণ মূর্তি, হ্যাঁ, নেই, কৃষ্ণমূর্তি নেই আর। তখন উনি বলছেন কি হলো গোসাইজি? বলছে ওটা প্রেত। প্রেত তোমাকে ঠকানোর জন্য, তোমার মধ্যে কৃষ্ণ সম্পর্কে ইমপ্রেশন আছে, বাঁশি ধরে থাকবেন, নবনীত নিরদ বর্ণ হবে, ময়ূর চূড়া থাকবে, ও সেই ইমপ্রেশনটা তৈরি করে দিয়েছে তোমার সামনে। কি সাংঘাতিক! ভগবানের কত লক্ষণ আছে, সেইগুলো কিন্তু এই প্রেতেরা পারে না। এই জন্য তুমি যখন জব করলে, যখন পজিটিভ এনার্জি যখন টেনে আনছো, ও অমনি দূর দূর করে পালালো। এটা খুব বেশি হয় যারা সব সাধনা করেন, বুঝছো ব্যাপার, একদম তন্ত্রের গোপন ব্যাপার। আমি এটা বলে আজকে পালাবো, অনেক রাত্রি হয়ে গেল, 10:30 বাজছে। সব সাধনার একটা ঘটনা আমি বলছি। বামা খেপা সম্পর্কে আপনারা জানেন, বামা খেপা সব সাধনা করতে বসে, এটা খুব বিখ্যাত। মানে আমাকে আমার বাবা যখন ছোটবেলায় তারাপীঠে নিয়ে যেতেন, তখন তারাপীঠ কিন্তু খুব ফাঁকা ছিল। মানে আমি খুব ছোটবেলায় তারাপীঠ গিয়েছি, তখন ওকে হাতিতে করে তারাপীঠ আসতে দেখেছি। মানে একটা বিরাট বড় ভক্সওয়াগন গাড়ি ছিল। আপনি জানেন ভক্সওয়াগন গাড়িগুলোর পেছনে একটা জায়গা থাকে না, আমি আর আমার দাদা ওই পিছনে, বাবা ওই এর উপরে শতরঞ্জি পেতে দিতেন, আমরা দুই ভাই ওইটার উপরে মেঝেটায় বসে খেলা করতাম। আমাদের একটা গোল্ডেন রিট্রিভার কুকুর ছিল, কুট্টুস বলে, আমরা তিনজন ওখানে খেলা করতাম, আর বাবা সঙ্গে ড্রাইভারের সঙ্গে থাকতেন। তো ওই একবার মনে আছে হাতি আসছে, আমরা সেই দাঁড়িয়ে জানলার কাঁচটা সরিয়ে দিয়ে ভক্সওয়াগন জানলা দেখছি, আর কুট্টুস পরিত্রায় চিৎকার করতে, হাতি দেখে নি, ঘো 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 পরিত্রায় চিৎকার করছে। তো বাবা খেপার গল্পটা ওই তারাপীঠে শুনেছিলাম, তখন না, আরো পরে। বাবা খেপা সব সাধনায় বসেছেন। এবারে কি হয়, ওই সব যে আছে, সবের কিন্তু নিয়ম আছে, ডেড বডি হলে হবে, যে কোনো সব দিয়ে হয় না। আর তারপর অনেক সময় শুনবেন যে শবদেরকে মাংস খাওয়াচ্ছি, অমুক করছি, ওসব হয় না, শবদেরকে খাওয়ানো যায় না। মুদ্রা মানে চাল ছোলা ভাজা আর মদ, এই দুটো দিতে হয়, তাও শোধন করা মদ দিতে হয়, কারণ শোধন করা দিতে হয়। আর হাতের আঙুল আর পায়ের আঙুল সুতো দিয়ে বাঁধতে হয়,
মাথায় পঞ্চচুটিকা বা কি বাঁধতে হয়, শরীরে মন্ত্র লিখতে হয়, মন্ত্র লিখে যেমন করে ঘোড়ায় পিঠে বসে ওরমভাবে বসতে হয় দুই পাশে পা দিয়ে। আর একটা প্রদীপ থাকে পাশে, মরার খুলির প্রদীপ, তার উপর শ্মশানের কাপাস গাছ দিয়ে তুলো সলতে বাঁধতে হয়, কাপাস তুলো দিয়ে। আর মরার ঘিলু দিয়ে যে ফুলটা বেরোয় মরার খুলি থেকে, ওই ঘিতে জ্বালানো হয় প্রদীপটা। কোনো মরার খুলিতে শ্মশানের কাপাস গাছে তুলো সলতে, মরার খুলির ঘিলুটা হচ্ছে ঘি। এই প্রদীপটা ননস্টপ সারা। আর পাশে গুরু থাকতে হবে যিনি ঈশ্বর দর্শন করেছেন, তাকে একটা ধারালো খড়গ বা তরোয়াল কিছু নিয়ে বসতে হয়। আমার একজন কাকা ছিলেন, সেই কাকা বাঁকুড়ার বড়জোড়াতে, তিনি খুব বড় তান্ত্রিক ছিলেন, বাঁকুড়ার বড়জোড়াতে আশ্রম ছিল, তো তিনিও করেছিলেন তন্ত্র সাধনা। তো এইগুলো এই ডিটেলস গুলো তার কাছ থেকে শোনা। তো উনি খড়গ নিয়ে কেন বসেন, যে এই যখন বসেছেন আপনি তন্ত্র সাধনায়, বন্ধন আছে, বন্ধন পড়তে হয়, না হলে এরা এরা অ্যাটাক করে, তুলে ফেলে দেবে, মেরে ফেলে দেবে, হ্যাঁ, ঘাড় ভেঙে দেবে, পাগল করে দেবে, এসব করে। তখন ওই প্রেতেরা আসতে থাকে। এবং ধরুন আপনি মা কালীকে ডাকছেন সবের উপরে বসে, প্রেত কিন্তু মা কালীর চেহারা ধরে আপনার সামনে আসবে। ওই জন্য গুরুকে দরকার হয়। গুরু কেবলমাত্র ধরতে পারবেন যে এটা ইয়ে নয়, কিছু লক্ষণ আছে, ইষ্ট দেবী আসার বা দেবতা আসার কিছু লক্ষণ আছে, নাহলে এরকম ইয়ে হয়। এইগুলো সব এর মধ্যে থাকে যে ধরুন ডাকিনী বিদ্যা, সকলে বলেন ডাকিনী বিদ্যা, ডাইনি। ডাকিনী কিন্তু আসলে মানে আমাদের শরীরের মধ্যেই আছেন। আমাদের যে ষটচক্র আছে আপনি জানেন, ষটচক্রের প্রত্যেক করে দেবী আছেন, রাকিনী, শাকিনী, কাকিনী, হ্যাঁ হাকিনী, লাকিনী। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই যে ডাকিনী সিদ্ধি যাদের হবে, ডাক মানে হচ্ছে জ্ঞান। প্রথম দিকে কিন্তু ডাক বা ডাকিনী মানে হচ্ছে জ্ঞানী, যিনি জানেন, যিনি এই পৃথিবীর যে চতুর্বিংশতি তত্ত্ব, যে 24টা মেটেরিয়াল আছে, বেসিক মেটেরিয়াল, তার সম্পর্কে যার জ্ঞান আছে এবং যিনি এগুলোকে কন্ট্রোল করতে পারেন, তিনি ডাকিনী। এই ডাকিনীর থেকে ডাইনি এলো। ডাইনিরা কিন্তু অ্যাকচুয়ালি ডাকিনী বিদ্যার উপর দিয়েছিল। হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো, এইগুলো সবসময় মানে এই মুখে তো হয় না, এগুলো গুরুরা সঙ্গে থাকেন, তারা হাতে ধরে শিষ্যদের শেখান। আর এই যে এখন আপনি যাবেন তারাপীঠে, এই যে এত তারাপীঠ সিদ্ধ, অমুক সিদ্ধ, তমুক সিদ্ধ বলে না, এইগুলো বেশিরভাগই হচ্ছে ভুল। তার কারণ হচ্ছে এটা তো করতে একটা মানুষ সারা জীবন লাগে, তাই না? আপনি ধরুন পিএইচডি করছেন ইংলিশে, অন্তত আপনার তো 28 বছর বয়স হতে হবে পিএইচডি করতে। 18 বছর হায়ার সেকেন্ডারি হলে পিএইচডি করে ডিফিল যদি করেন আপনি, আপনি যদি আমাকে এসে বলেন আমি 21 বছরের পিএইচডি করেছি, এটা কি সম্ভব? 18 আর 3 21 গ্রাজুয়েশন হচ্ছে, তারপর 2 বছরই এমএ হলো, তাহলে 23 হলো, তারপর 2 বছর পিএইচডি হলে 25 হলো মিনিমাম। কোথাও যদি এম ফিল করেন তাহলে 26 বা 27 হয়ে গেল, 28 হবে। এখন সব মানুষই দেখছি যে ওই পঞ্জিকাতে আপনি দেখবেন গাদা গাদা সব সিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ভর্তি বাবা। আর এর একটা ফিডব্যাক আছে তো। ধরুন আমি রসগোল্লা খেয়ে আমার পেটে যন্ত্রণা করছে, আমি আপনার কাছে গেলাম, আপনি আমাকে বলেন যাও আমি এই জল পোড়া দিয়ে দিলাম, এটা আমার দেখা যে ফিডব্যাকটা কিরকম আসে, যে যাও তোমার পেট ব্যথা খুব বন্ধ হয়ে গেল। ওই যে পেট ব্যথা বন্ধ হলো, এর পেট ব্যথা শুরু হবে। আমি কেন বলছি যে আমার যে কাকার কথা বললাম, আমি শেষ করে দেবো এখনই, আমার যে কাকার কথা বললাম, উনি আমাদের আমার ঠাকুরদাদা মারা যাওয়ার পর আমার এখানে আমাদের বাড়িতে এসেছিলেন, এসে তারপরেতে আমার বাবাকে বলেন, আমার বাবা সবার বড় ছিলেন, বাবাকে বলেন যে দাদা এটা বোধহয় আমার শেষ আশা, আমি একটা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করবো। মহামৃত্যুঞ্জয় কিন্তু খুব কঠিন, মানে আপনি আসন ছেড়ে উঠতে পারবেন না 3 দিন, 1 লক্ষ আহুতি দিতে হয় হোমে, যজ্ঞে। আর যত আহুতি তার 10 গুণ জপ করতে হয়, মানে 10 লক্ষ জপ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা সবাই জানেন, ওম ত্র্যম্বকম যজামহে, সবাই জানেন, সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। এটাই, এইটাকে 10 লক্ষ জপ করতে হবে, 1 লক্ষ আহুতি দিতে হয়, এবং সেটা একাশনে বসে। আপনার বড় বাথরুম ছোট বাথরুম কিছু যাওয়া যাবে, 3 দিন লাগবে। এইটা করলে মরণাপন্ন মানুষ বেঁচে ওঠেন। সেরিব্রাল থ্রম্বোসিস এক রোগীর জন্য উনি করেছিলেন। বাবা
বলেছিলেন যে এটা আপনাকে নিতে হবে। ওই ভদ্রলোক সুস্থ হওয়ার কিন্তু 6 মাসের মধ্যে আমার কাকা সল্টলেক সেবা নার্সিং হোম আছে না, ওই আনন্দ লোকের পাশে, সল্টলেক সেবায় ভর্তি। তখন আমরা একদিন দেখতে গিয়েছিলাম, সেখানকার নার্সরা পর্যন্ত কাকাকে চিনতেন, মানে ওই জ্যোতিষী দাদু, মানে ওনার এমন ক্ষমতা ছিল, উনি কপাল দেখে বলেই দেন তোমার নামই, তোমার বয়সেই, তোমার বাড়িতে এই আছেন। তো ওরা ওই জ্যোতিষী দাদু নাম দিয়েছিল। তো উনি ওই গেলেন ওই সেরিব্রাল থ্রম্বোসিসে, ওই ভদ্র সুস্থ হলেন উনি। মানে আয়ুটা তো দিতে হবে, তো আয়ু নেই, কারোর আয়ু না পেলে উনি বাঁচবেন কি করে? ওইটা না করলে আমার কাকা হয়তো আরো 10 বছর থাকতেন। তো এই জন্য বলছি ফিডব্যাক আসবেই আপনার। এই যে আপনি যত কিছু করবেন, এ তো প্রকৃতির নিয়ম। আমি রসগোল্লা খেয়েছি, আমার পেট ব্যথা করবে, এটা ন্যাচারাল একটা রুল। সেটাকে যখনই আপনি মাঝখানে সেটাকে আপনি অ্যাব্রাপ্টলি ভেঙে দিচ্ছেন জিনিসটাকে, তার তো একটা ইচ অ্যাকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন একদম একদম আসবে তো বটে, যে করছে। এই দেখবেন স্পাইডারম্যান বলে একটা সিনেমা আছে না, রিসেন্টলি কদিন আগে বেরিয়েছিল, ওটাতে একটা ডায়লগ ছিল আমার খুব ভালো লাগে, বলছেন উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। গ্রেট রেসপন্সিবিলিটি। একদম খুব সত্যি কথা। যখনই আপনি কিছু অলৌকিক ক্ষমতা পাবেন, ঐশ্বরিক ক্ষমতা পাবেন, তার সঙ্গে আপনাকে সেটা দমন করার ইয়ে জানতে হবে। আমার না, আগের দিন রূপম ভাইকেও সেটা জিজ্ঞেস করেছিলাম যে উল্টো রিয়াকশন হয় কিনা, ও বললো বলে হ্যাঁ দাদা হয়। এবং সেটা ভীষণ ক্ষতিকারী, ভীষণ ক্ষতিকারী। মানে আমি যেটা করছি, আমি রসগোল্লা খেয়েছি বলে আমার পেটে ব্যথা করছে, আমার কর্মটাকে তো আপনি ঠেকাতে পারছেন না, কর্মফলটাকে ঠেকানোর চেষ্টা করছেন, তাতে কিছু ক্ষতি হবে। সেই জন্যই এইগুলো ইয়ে হয় আর কি। এই যারা করেন, এই বলে যে যারা এই সমস্ত করেন, তারা কাউকে যদি এটা ট্রান্সফার না করতে পারেন, তাহলে তারা মরতে পারেন না, বিছানায় পড়ে থাকেন। এই আমি যাকে দেখছি, বললাম না যে একজন ছিলেন, ধুলো পড়া জল পড়া দিতেন, স্ট্রোক হয়ে গিয়েছে তার, বলতে পারেন না, এরকম করে কথা বলেন, হাত এরকম হয়ে থাকে, একটা পা চলে না, সেই অবস্থায় উনি সারা এলাকা ঘুরে বেড়ান। কিন্তু ওনার এমন ইয়ে ছিল যে উনি রাত্রির ধরুন 2টো পর্যন্ত গান বাজনা শুনে রাস্তা দিয়ে আসেন, কুকুর চিৎকার করছে, উনি এরকম রাস্তা থেকে এক মুঠো ধুলো তুলে এরকম মন্ত্র করে ফু দিয়ে ছেড়ে দিতেন, কুকুরগুলোর মুখ বন্ধ হয়ে যেত। বন্ধন বলে একে। রাস্তা দিয়ে আপনি রাত্রিবেলা যাচ্ছেন, কুকুর চিৎকার করবে, এটা ন্যাচারাল। এটাকে যখনই আপনি আটকাতে যাবেন, তখনই এর একটা ফিডব্যাক আসবে। না, এটা না আমার দিদি বলতো, আমার দিদি কিছু এরকম করতে পারতেন। দিদি বলতো যে দেখ, আমি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে একটা কাজ করছি, কারণ ওর ওইটা প্রাপ্য, ওই কষ্টটা ওর প্রাপ্য, কিন্তু আমি ওকে বাঁচানোর চেষ্টা করছি। তো আমি যে প্রকৃতির বিরোধিতা করছি, তো প্রকৃতি তো কাউকে তো সেটা ফেরত দেবে, বলে ওটা আমার কাছে আসবে বলে। সেজন্য অনেক, মানে আমার দিদিও তো অকালে চলে গেলেন এবং খুব অসুস্থ হয়ে যেতেন, মানে মাঝে মাঝেই খুব অসুস্থ হয়ে যেত। যাক, আমি এবার শেষ করবো দাদা, শুধু একটা সাধুদের ভালো গল্প আপনাকে বলে শেষ করি এই কর্ম নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব বিখ্যাত সাধু ছিলেন একজন, তার নাম গন্ধ বাবা, স্বামী বিশুদ্ধানন্দ সরস্বতী, এবং বর্ধমানে বন্ডুল বলে একটা জায়গায় তার জন্মস্থান, এবং তার আশ্রমও আছে সেখানে। উনি জ্ঞানগঞ্জ থেকে সিদ্ধ হয়ে এসেছিলেন। তো সেই বিশুদ্ধানন্দ সরস্বতীজি, উনি যে কোনো যোগের জিনিসকে নিজে দেখাতে পারতেন। তো একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে মেটেরিয়াল গুলো, এগুলোকে আপনি ইচ্ছে মতো বদলাতে পারেন? উনি বললেন, হ্যাঁ পারি। তুই কি চাস? বলে রাস্তাতে একটা স্টোন চিপস তুলে উনি বললেন, এই নে, এটা তো পাথর, তো এই নে, এটা আমি সন্দেশ বানিয়ে দিলাম, খেয়ে দেখ। সেই সন্দেশটা খেয়ে বোধ হয় দারুণ। আবার একজন বলছে, ওটা তো সন্দেশ হলো, অন্য কিছু করুন। তখন উনি কি করলেন, আবার একটা স্টোন চিপস তুলে নিয়ে বললেন, এনে, এটা হিরে বানালাম, দেখ। এবার একটা স্টোন চিপস কত বড়, কত বড় একটা হিরে দেখে সবারই চোখ চকচক করছে, এত বড় একটা হিরে। ওদের মনে লোভ আসছে, দে হিরেটা আমাকে দে। হিরেটা নিয়ে ফু দিলেন, হিরে প্রজাপতি হয়ে উড়ে চলে গেল। তো এইটা ওনার আছে, বিশুদ্ধানন্দ সরস্বতীর জীবনী আছে। এবং কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ, তিনি এনার শিষ্য ছিলেন। তো একদিকে আনন্দময়ী মা বিশুদ্ধানন্দজির কাছে গিয়েছেন কাশীতে। আপনি জানেন আনন্দময়ী মা, তিনিও অতি সাংঘাতিক সাংঘাতিক। আনন্দময়ী মা গিয়েছেন, যে এবার বিশুদ্ধানন্দ সরস্বতীজি মহারাজ আনন্দময়ী মার সামনে বসে
উনি বলছেন, জানিস না আমাদের এই প্রত্যেকটা রোমকূপ একটা করে দরজা, আমরা ইচ্ছে করলে প্রত্যেকটা রোমকূপ খুলে দিতে পারি। নাভি একটা দরজা, নাভিটা আমরা খুলে দিতে পারি। এইসব বলে উনি নানা রকম অলৌকিক আছে। রোমকূপের ভিতর দিয়ে উনি একটা কোল বালিশ ঢুকিয়ে দিচ্ছেন, পা বালিশ ঢুকিয়ে দিচ্ছেন এই রোমকূপের মধ্যে দিয়ে, এত বড় হয়ে যাচ্ছে এরকম পদ্ম ফুলের মতন খুলে, আবার দুধের সমান হয়ে যাচ্ছে, এইসব করছে। আর আনন্দময়ী মা পাশে বসে হাসছেন। তো করতে করতে তারপর যখন ভক্তরা চলে যাচ্ছে, উঠে দাঁড়িয়েছে, তখন আনন্দময়ী হাসতে হাসতে বললেন, বাবা তোমার মেয়ে কিন্তু সব ধরে ফেলেছে, তুমি কি করছো? সঙ্গে সঙ্গে বিশুদ্ধানন্দ সরস্বতীর সঙ্গে আনন্দময়ী মায়ের অনেক বয়সের তফাৎ, প্রায় 50 বছরের ছোট বড় দুজনে। আনন্দময়ী মা ছোট, বিশুদ্ধানন্দজি বড়, 50 বছর প্রায় তফাৎ। মানে ওনার যখন আনন্দময়ী মার যখন 30 বছর, বিশুদ্ধানন্দ তখন 80 বছরের। তো আনন্দময়ী মা যেই বলেছেন, বাবা তোমার মেয়ে কিন্তু সব ধরে ফেলেছে, তুমি কি করছো, সঙ্গে সঙ্গে বিশুদ্ধানন্দজি মায়ের পা ধরে বলছেন, মা গো তোর ইচ্ছায় জগৎ সংসার, আমি তো কীট মাত্র। কি অসাধারণ কথা! উনি বুঝছেন যে কে বসে আছেন এখানে। তখন বলছেন যে, বাবা তুমি এগুলো করছো, তা এর কিছু শোধন করো, তোমার শরীর তো দূষিত হয়ে যাচ্ছে। তখন বিশুদ্ধানন্দজি বলছেন, বল মা কি করলে তুই তুষ্ট হবি? ওই দিয়ে ওই 9 জন কুমারী মাকে বসিয়ে, এই নবকুমারী ভোজনটা কাশিতে খুব আছে, 9 জন কুমারী মাকে বসিয়ে ভোজন করেছেন। আনন্দময়ী মা হাসছেন, বলছেন ছেলে আমার সব জানে। কি অসাধারণ! এই 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 জিনিসগুলো থাকে আর কি। আমাদের তো সেই ক্ষমতা নেই। মানে আমরা কি বামন হয়ে চাঁদ ধরতে যাচ্ছি? আমরা একেবারে নিম্ন স্তরের জীব। আমাদের আমাদের জায়গাটা থাকতেই ভালো। সেই তার জন্য যেটুকু যা করে দিয়েছেন সে সেটা করুক। আপনাকেও দমদম ক্যান্টনমেন্টে স্কুলে যেতে হবে কালকে। হ্যাঁ, পর্যন্ত আজকে শেষ হোক, অনেকক্ষণ হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল দাদা। খুব মানে আজকে সাংঘাতিক প্রাপ্তি হলো রথিন ভাই, অসম্ভব ভালো। আর প্রথমটার তো তুলনা নেই, যে তুমি আর আমাদেরকে যেভাবে সাহায্য করেছে আমাদের গালাগাল খেয়ে। তুমি যেভাবে এই যে আজকে শ্রীকৃষ্ণ দর্শন করালে আমাদেরকে, হুম। তার তো তুলনা হয় না। আর তাছাড়া আমরা যা পেলাম, কমে তবে যেই যাদের যে প্রশ্নগুলো আছে, এগুলো আমাদেরকে একটুখানি দেখে নিতে হবে আর কি পরে। আপনি দেখে আমাকে পরে বলে দেবেন যে এই প্রশ্ন আছে। একদম 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 সেশনে আবার একদম আমি চেষ্টা করবো কলকাতায় যাওয়ার পুজোর আগে পরে, তখন সম্ভব হলে আমরা সামনাসামনি বসে একটা আলোচনা গল্প করব। একদম একদম ভীষণ ভালো, ভীষণ ভালো হবে। বন্ধু থাকে, সে ইয়েতে র্যাপিডোতে কাজ করে, বেলঘরিয়ায় থাকে, আমি ওর বাইকে, আচ্ছা, তাহলে আপনার ওখানে অসুবিধা হবে না আশা করি। আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো, আমরা দেখা করে একদিনকে গল্প করবো। একদম তাহলে একদম। আপনাকে আমি ছোট্ট আমার ঠাকুর নিয়ে যাবো, আপনি দেখতেও পারেন তাকে কাছে নিয়ে। ও মা, হ্যাঁ একদম একেবারে। ওরে বাবা, ওনাকে তুমি যে নিয়ে কি মিষ্টি। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি। আজকের মতো তাহলে আমাদের দুই ভাইকে সবাই বিদায় দাও। আর সবাইকে আমরা আবার রথিন ভাইকে নিয়ে আবার আসবো। আজকে দারুণ জমজমাট একটা পর্ব হলো। তো মানে এরকম পর্ব সচরাচর হয় না। তো আগের দিন রূপম ভাই ছিল, আজকে রথিন ভাই ছিল, মানে আমরা ভীষণ এনরিচড হওয়া যাকে বলে, খুব সমৃদ্ধ হয়েছি। তো এই ভালো লাগাটুকু নিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আবার আরেক পর্বে দেখা হবে তোমাদের সঙ্গে। কলকাতায় আসি দাদার সঙ্গে দেখা করে, তাহলে সেটাও আমরা এতে আসবো, লাইভে দেখানো। একদম একদম। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর শেষটা রথিন ভাইকেই করতে হবে, কারণ ওর পর্দায় আমি ঢুকেছি আজকে। অগ্রিম হ্যাপি পূজা জানিয়ে রাখলাম, হ্যাপি দিওয়ালি, হ্যাপি পূজা তোমাকেও ভাই, তোমাকেও। আর যদি দেখা হয় তাহলে তো ভালোই, তাহলে তো খুবই ভালো, তাহলে তো দারুণ। ঠিক আছে, বন্ধ করলাম। আচ্ছা আচ্ছা।